প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল উই লাইক অ্যানাটমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আগের আমি একটি ভিডিওর মাধ্যমে ইউরিনারি সিস্টেম নিয়ে আলাপ করেছিলাম। আজকে ইউরিনারি সিস্টেমের এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কিডনির স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। আশা রাখি এই ভিডিওটি সবার খুবই কাজে দিবে। কিডনি হচ্ছে একটা গ্ল্যান্ডের মতোই তার কাজ কারবার। কিডনি যে কাজটা করে সেটা হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে এবং মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বডি থেকে এক্সক্রিট করতে হেল্প করে। এই কাজটাকে আমরা বলতে পারি কিডনির অসমো রেগুলেটরি ফাংশন। এবং এই অসমো রেগুলেটরি ফাংশন অফ দি কিডনি এটা করে হচ্ছে নেফ্রন। কিডনিতে নেফ্রন থাকে, সেই নেফ্রন এই কাজটা করে। কাজটা করতে গেলে তিনটা স্টেপ লাগে। একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এন্ড সিলেক্টিভ সিক্রেশন। এবং এই অসমো রেগুলেটরি ফাংশন করতে গিয়ে যে বাই প্রোডাক্ট ফর্ম করে তার নামই হচ্ছে ইউরিন। আমি বারবার কিন্তু বাই প্রোডাক্টে গুরুত্ব দিচ্ছি, কারণ ইউরিন ফরমেশন ইজ নট দ্য প্রাইম টার্গেট অফ দ্য কিডনি। কিডনির মেইন টার্গেট হচ্ছে অসমো রেগুলেশন, আর এই করতে গিয়ে বাই প্রোডাক্ট হিসেবে ইউরিন ফরমেশন হয়। এর বাইরে আমরা দেখি কিডনি কিছু হরমোনও সিক্রেট করে, যেমন একটা হচ্ছে রেনিন। এই রেনিন হরমোনটা ব্লাড প্রেশার রেগুলেট করে। দেন এরিথ্রোপয়েটিন করে কি আরবিসি প্রোডাকশনে হেল্প করে, আর এই আরবিসি ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি ইনক্রিজ করে। দেন কিডনি সিক্রেট ক্যালসিট্রায়ল মানে একটি ফর্ম অফ দ্য ভিটামিন ডি। এই ক্যালসিট্রায়ল করে কি ক্যালসিয়াম ব্যালেন্স মেনটেন করে, ব্লাডের ক্যালসিয়াম ব্যালেন্স মেনটেন করে। এর বাইরে ইউরোডাইলেটিন নামে একটা হরমোন সিক্রেট করে। তাহলে আমরা দেখলাম যে কিডনি অসমো রেগুলেটরি ফাংশন করতে গিয়ে বাই প্রোডাক্ট হিসেবে ইউরিন ফর্ম করে, আর কিডনি তাছাড়া কতগুলো হরমোনও সিক্রেট করে। এই দিক থেকে আমরা বলতে পারি কিডনি ইজ এ মিক্সড গ্ল্যান্ড। কিডনি একটা মিক্সড গ্ল্যান্ড। ইউরিন ফরমেশনটাকে আমরা বিবেচনা করতে পারি এক্সোক্রাইন ফাংশন হিসেবে, যেখানে ইউরেটার হচ্ছে তার ডাক্ট হিসেবে কাজ করবে। তাহলে কিডনির ডাক্ট কোনটা? ইউরেটার। আর হরমোন প্রোডাকশনকে আমরা বলবো কিডনির এন্ডোক্রাইন ফাংশন। আর এন্ডোক্রাইন ফাংশনের জন্য কিডনিতে একটা স্পেশালাইজড অ্যাপারেটাস আছে, তার নাম হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এরাই হচ্ছে কিডনির এন্ডোক্রাইন ফাংশন করে। নাও স্ট্রাকচার অফ দি কিডনি স্ট্রাকচারকে আমরা দুটো হেডলাইনে ভাগ করব। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার আর একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। দুইটা হেডলাইন। ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার মানে খালি চোখে আমরা স্ট্রাকচার দেখব। তো স্ট্রাকচারটা কিভাবে দেখব? আমরা এক্সটার্নাল ফিচার তো আলাপ করে ফেলেছি, তাহলে খালি চোখে দেখব কি? আমরা কিডনিকে একটা সেকশন করব, একটা হেমি সেকশন করব। হেমি সেকশন করে দেখব যে কিডনি স্ট্রাকচারটা কেমন, সেটাই হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার। হেমি সেকশন অফ দ্য কিডনি করলে আমরা দুটো পার্ট দেখতে পাই। একটা হচ্ছে একটা ক্যাভিটি দেখা যায়, সেই ক্যাভিটিটার নাম হচ্ছে রেনাল সাইনাস। কিডনির ভিতরে একটা ক্যাভিটি আছে, তার নাম রেনাল সাইনাস। আর সাইনাস বাদ দিয়ে বাকি অংশটাকে বলা হয় কিডনি সাবস্টেন্স প্রপার বা রেনাল সাবস্টেন্স প্রপার। তাহলে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার হিসেবে আমরা দুটো কথা বললাম, যে কিডনির ভিতরে একটা ক্যাভিটি পাওয়া যাবে, কাটলে হেমিসেকশন করলে একটা ক্যাভিটি দেখা যাবে, তার নাম রেনাল সাইনাস। আর ঠিক রেনাল সাইনাসের বাইরে থাকবে কিডনি সাবস্টেন্স প্রপার বা রেনাল সাবস্টেন্স প্রপার। এই যে আমরা এই ডায়াগ্রামেও তাই দেখছি, ভিতরে কাটলে আমরা একটা স্পেস দেখতে পাই, দিস ইজ দ্য রেনাল সাইনাস, আর তার বাইরে থাকে কিডনি সাবস্টেন্স প্রপার। এগুলো কিডনি সাবস্টেন্স প্রপার। রেনাল সাইনাস হচ্ছে ইট ইজ দ্য ক্যাভিটি উইদিন দ্য কিডনি, and this cavity communicate with the exterior through the hilum দিয়ে সে বাইরের সাথে কমিউনিকেট করে।
এবং এই সাইনাসটা, দিস সাইনাস ইজ লাইন্ড বাই রেনাল ক্যাপসুল। এই যে আমরা বাইরের দিকে রেনাল ক্যাপসুলকে দেখি, সেই রেনাল ক্যাপসুলটা হাইলাম দিয়ে ভিতরে ঢুকে পড়লো, সাইনাসে ঢুকে গিয়ে সাইনাসকে লাইন করে দিল। সো ইট ইজ লাইন্ড বাই রেনাল ক্যাপসুল। এখন আমরা জানবো সাইনাসের মাঝে কি থাকে, কন্টেন্ট কি। এমনি এমনি ফাঁকা একটা ঘর তো আর হয়নি, তো সাইনাসের মাঝে কিছু না কিছু নিশ্চয়ই আছে। দেখা যাক। প্রথমে থাকে মাইনর কেলিক্স, মেজর কেলিক্স। এই যে কেলিক্স মানে হচ্ছে কাপ, এই যে ছোট ছোট কাপের মতো জিনিস, হুইচ রিসিভ দ্য রেনাল পেপিলা। এই পেপিলাকে, পেপিলা মানে পিরামিড, দিস আর দ্য রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের নিচের এই ন্যারো জায়গাটুকুকে বলে রেনাল পেপিলা। এই পেপিলাকে যে রিসিভ করছে তার নামই হচ্ছে ক্যালিক্স, এবং দিস ক্যালিক্স ইজ কল্ড মাইনর ক্যালিক্স। কিডনিতে 7 to 13 মাইনর ক্যালিক্স পাওয়া যায়। এই মাইনর ক্যালিক্স গুলো একটা আরেকটার সাথে ইউনাইট করে তৈরি করে মেজর ক্যালিক্স। যেমন হিয়ার ইজ এ মেজর ক্যালিক্স, দিস ক্যালিক্স ইজ ফর্মড বাই ইউনিয়ন অফ 3 মাইনর ক্যালিক্স। হিয়ার ইজ another major calyx which is formed by union of 2 minor calyx. Here is another major calyx which is formed by union of 2 minor calyx. So এই মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, আবার মেজর ক্যালিক্স ইউনাইট করে ফর্ম করে যে পার্ট তার নাম হচ্ছে ইউরেটার। ইউরেটারের এই আপার এক্সপান্ডেড পার্টটার নাম রেনাল পেলভিস। রেনাল পেলভিস। তাহলে আমরা বলতে পারি যে এই সাইনাসের মাঝে এক নম্বরে থাকে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, আর থাকে রেনাল পেলভিসের গ্রেটার পার্ট। কারণ রেনাল পেলভিসের একটা পার্ট কিডনির বাইরেও থাকে, এই জন্য বলছি গ্রেটার পার্ট অফ দি রেনাল পেলভিস। আর কি থাকে? আর থাকে হচ্ছে ব্লাড ভেসেল থাকে, এই যে রেনাল আর্টারি, রেনাল ভেইন, এই ব্লাড ভেসেল, লিম ভেসেল, নার্ভ, এগুলো সবই রেনাল সাইনাসের মাঝে থাকে। আর থাকে হচ্ছে ফ্যাট। কোন ফ্যাট? পেরিনেফ্রিক ফ্যাট বা পেরিরেনাল ফ্যাট। আমার আগের এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে, এই যে ফ্যাট দেখা যাচ্ছে, এই পেরিনেফ্রিক বা পেরিরেনাল ফ্যাটটাও এই রেনাল সাইনাসের কন্টেন্ট। নাও আমরা চলে যাব কিডনি সাবস্টেন্স প্রপারের মাঝে। কিডনি সাবস্টেন্স প্রপারে নেকেড আইতে খালি চোখে আমরা দুটো জোন দেখতে পাবো। একটা জোন হচ্ছে বাইরের দিকে আছে, তার নাম হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে কর্টেক্স। আরেকটা জোন থাকে ইনারে, এর নাম হচ্ছে মেডুলা। তাইলে আমরা নেকেড আইতে কিডনি সাবস্টেন্স প্রপারে দুটো জোন দেখি, একটা হচ্ছে কর্টেক্স আর একটা মেডুলা। কর্টেক্সটা দেখতে হচ্ছে এক নম্বর, এটা আউটারে থাকে, এবং কর্টেক্স হচ্ছে গ্র্যানিউলার। কর্টেক্স কেমন? গ্র্যানিউলার এন্ড রেডিশ ব্রাউন ইন কালার, মানে ডার্ক কালার। কর্টেক্সের কালার থাকে গ্র্যানিউলার, এবং দেখতে গ্র্যানিউলার, এবং সে হচ্ছে ডার্ক কালার। আর মেডুলাটা দেখতে কেমন? আচ্ছা, মেডুলা কেমন পরে জানবো। প্রথমে আমি জানতে চাই যে কর্টেক্সটা কেন গ্র্যানিউলার। কারণ হচ্ছে কর্টেক্সে থাকে কতগুলো স্পেরিক্যাল রেনাল কর্পাসল। এই স্পেরিক্যাল রেনাল কর্পাসুল গুলো থাকে বলেই হচ্ছে কর্টেক্সটাকে গ্র্যানিউলার দেখায়। আর এই রেনাল কর্পাসুলই হচ্ছে ফিল্টার করে, আমরা জানি কিডনি প্লাজমাকে ফিল্টার করে, এই ফিল্টার করার মেইন যন্ত্রই হচ্ছে রেনাল কর্পাসুল। সো এই রেনাল কর্পাসুল গুলো থাকে হচ্ছে কর্টেক্সের মাঝে, সুতরাং কর্টেক্সটা গ্র্যানিউলার দেখাবে। এবার আছে কর্টেক্সটা কেন ডার্ক ব্রাউন কালারের। ডার্ক কালার কেন? তার কারণ কিডনিতে যে ব্লাড সাপ্লাই হয় তার 90 to 95% ব্লাড সাপ্লাই যায় হচ্ছে কর্টেক্সের মাঝে। কর্টেক্স রিসিভস 90 to 95% of the renal arterial supply, হিউজ আর্টেরিয়াল সাপ্লাই সে রিসিভ করে। ঠিক আছে, কেন এত বেশি আর্টেরিয়াল সাপ্লাই রিসিভ করে? তার কারণ কি? কারণ আমরা জানি কিডনির কাজ প্লাজমাকে ফিল্টার করা। ফিল্টারটা করবে যে, আগে তো ব্লাড যেতে হবে, আর ফিল্টার করে হচ্ছে রেনাল কর্পাসুল। কর্পাসুল তো থাকে কর্টেক্সের মাঝে, তাহলে যেখানে কর্টেক্স কর্পাসুল থাকবে সেখানে হাই ব্লাড সাপ্লাই লাগবে, কারণ সেই ব্লাড সাপ্লাই, সেই ব্লাডটাকেই তো সে ফিল্টার করবে। সুতরাং কর্টেক্সের মাঝে রেনাল কর্পাসুল থাকে বলেই আলটিমেটলি কর্টেক্সটা হবে হচ্ছে ডার্ক কালারের, ডার্ক কালার হয়ে যাবে, রেনাল কর্পাসুল থাকে বলে। সুতরাং আমরা বুঝে গেলাম কেন কর্টেক্সটা ডার্ক কালার হয়। নাও আমরা যাব মেডুলাটা দেখতে কেমন। মেডুলা দেখতে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি লম্বা লম্বা দাগ দাগ দেখা যাচ্ছে, তার মানে মেডুলা হচ্ছে, প্রথম কথা মেডুলা হচ্ছে ইনার পার্ট।
কর্টেক্স ছিল আউটার পার্ট, মেডুলা হচ্ছে ইনার পার্ট। 2 নাম্বার হচ্ছে মেডুলাটা হচ্ছে স্ট্রায়াটেড, ডোরা কাটা, দাগ দাগওয়ালা, ঠিক আছে, ডোরা কাটা দাগ যুক্ত। আমরা একটা গান শুনেছিলাম, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়। সো এই মেডুলাটা দেখতে হচ্ছে ডোরা কাটা, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে মেডুলাটা পেল কালারের, যদিও এই ডায়াগ্রামে মেডুলাটা যে পেল তা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলি আমরা যদি একটা ফ্রেশ কিডনি সেকশন করি তাহলে মেডুলাকে পেইলই দেখবো। তাহলে 3টা কথা, মেডুলা হচ্ছে ইনার, দেন স্ট্রায়াটেড এন্ড পেইল পার্ট। এখন আমরা জানবো যে কেন মেডুলাটা স্ট্রায়াটেড। কারণ হচ্ছে মেডুলাতে থাকে কি, কর্টেক্সটা গ্র্যানুলার ছিল, কারণ কর্টেক্সে ছিল রেনাল কর্পাসল, কতগুলো স্পেরিক্যাল স্ট্রাকচার যার নাম রেনাল কর্পাসল। কিন্তু মেডুলাটা স্ট্রায়াটেড কারণ মেডুলাতে থাকে শুধু টিউব গুলো, লম্বা লম্বা টিউব থাকে। কি কি টিউব পাবো আমরা মেডুলাতে? নাম্বার 1 আমরা পাবো হচ্ছে লুপ অফ হেনলি। নাম্বার 2 আমরা পাবো মেডুলারি কালেক্টিং ডাক্ট, মেডুলারি পোর্শন অফ দি কালেক্টিং ডাক্ট। আর নাম্বার 3 ভাসা রেক্টা। এই 3টা জিনিস আমরা মেডুলাতে পাই। তাইলে মেডুলাতে কি পাওয়া যায়? 1 নম্বরে পাবো লুপ অফ হেনলি, পরে আমরা জানবো লুপ অফ হেনলি কি জিনিস। 2 নম্বরে মেডুলাতে থাকে কালেক্টিং ডাক্ট, স্পেশালি মেডুলারি পোর্শন অফ দি কালেক্টিং ডাক্ট। আর 3 নম্বরে পাবো হচ্ছে ভাসার একটা। এই লুপ অফ হেনলির একটা নাম আছে, লুপ অফ হেনলিকে বলা হয় কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। লুপ অফ হেনলিকে বলে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, whereas ভাসার একটাকে বলা হয় কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। এগুলো ভাইবাতে জিজ্ঞেস করে। ভাসার একটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার আর লুপ অফ হেনলি হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। তো এইবার তাহলে আমরা বুঝলাম কেন স্ট্রায়াটেড, কারণ এখানে শুধু টিউব থাকে, লম্বা লম্বা টিউব থাকে। কি কি টিউব থাকে আমরা জানলাম। 2 নাম্বার এটা পেইল কি কারণে? 2 কারণে এটা পেইল। 1 নাম্বার হচ্ছে এখানে তো রেনাল কর্পাসল থাকে না, আর 2 নাম্বার হচ্ছে এ অনলি 5 to 10% ব্লাড রিসিভ করে। রেনাল আর্টেরিয়াল সাপ্লাইড 90 to 95% ব্লাড চলে যায় কর্টেক্সে, মেডুলাতে আসে অনলি 5 to 10% ব্লাড। সুতরাং এত কম ব্লাড সাপ্লাই আসলে পেইল হবে না তো কি রেড হবে নাকি গ্রিন হবে? হাউএভার আই এম জাস্ট কিডিং। এখন এই মেডুলাতে এত কম কেন ব্লাড সাপ্লাই? একটা কারণ হচ্ছে এখানে রেনাল কর্পাসল থাকে না। 2 নাম্বার আরেকটা কারণ হচ্ছে এই জায়গাতে মেডুলাতে, মেডুলার কাজ হচ্ছে কিডনি ইউরিনের অসমোলা কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে হেল্প করা। মেডুলা হেল্পস ইন ফরমেশন অফ দি কনসেন্ট্রেটেড ইউরিন। এখন এই কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে গেলে মেডুলার অসমোলারিটি খুবই হাই তৈরি করতে হয়। আমরা জানি আমাদের ব্লাডের অসমোলারিটি হচ্ছে 300 মিলিঅসমোল পার লিটার, এটা হচ্ছে ব্লাডের নরমাল অসমোলারিটি। কিন্তু মেডুলার অসমোলারিটি স্পেশালি টিপ অফ দি মেডুলার দিকে তার অসমোলারিটি হচ্ছে 1200। তার মানে কি মেডুলা ইজ ভেরি ভেরি অসমোলার, মানে হাইপার অসমোলার। মেডুলার কন্ডিশনটা হচ্ছে হাইপার অসমোলারিটি দেখা যায় মেডুলাতে। এই হাইপার অসমোলারিটি থাকলেই একমাত্র কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে। এখন এত অসমোলারিটি কিভাবে ডেভেলপ করে? এটা ডেভেলপ করে ডিউ টু ইউরিয়া। ইউরিয়া কালেক্টিং ডাক্ট থেকে হিউজ অ্যামাউন্ট ইউরিয়া মেডুলাতে চলে আসে এবং এসে অসমোলারিটি ইনক্রিজ করে। যখন কালেক্টিং ডাক্ট দিয়ে ইউরিনটা পাস করবে তখন এত হাই অসমোলারিটিকে ব্যালেন্স করতে গিয়ে ওয়াটার অংশটুকু ইউরিন থেকে রিঅ্যাবজর্ব হয়ে মেডুলাতে চলে যাবে এবং আলটিমেটলি ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। সুতরাং আমরা যেটা বুঝলাম যে মেডুলাতে হাইপার অসমোলারিটি খুব এসেনশিয়াল। এই হাইপার অসমোলারিটি মেনটেইন করতে গিয়ে ব্লাড সাপ্লাই কমিয়ে দেওয়া হয়েছে। যদি এখানে কর্টেক্সের মতো ব্লাড সাপ্লাই থাকতো তাহলে কোনো ইউরিয়া কিন্তু এরকম ফ্রিলি মেডুলাতে থাকতে পারতো না। সব ইউরিয়া আবার ব্লাড ভেসেলে ঢুকে পড়তো এবং ব্লাড ভেসেল করতো কি এই ইউরিয়াকে ঝাড়ু দিয়ে ওয়াশ করে সে সরিয়ে ফেলতো এখান থেকে। আলটিমেটলি হাইপার অসমোলারিটি ডেভেলপ করতো না, কনসেন্ট্রেটেড ইউরিনও তৈরি করতে পারতাম না আমরা। তো আলটিমেটলি মেডুলাতে লো ব্লাড সাপ্লাই হওয়ার একটা বড় বেনিফিট হচ্ছে হাইপার অসমোলারিটি অফ দ্য মেডুলাটা মেইনটেইন হয় এই লো ব্লাড সাপ্লাই থাকার কারণে। এবার আমরা জানবো রেনাল কর্টেক্সে কি থাকে, কন্টেন্ট অফ দ্য রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্সের মাঝে আমরা একটা ডায়াগ্রাম দেখি।
এইটা হচ্ছে এই স্ট্রাকচার গুলো থাকে রেনাল কর্টেক্সে। কি কি? নাম্বার ওয়ান, এই পার্টটার নামই রেনাল কর্পাসল। দিস ইজ দ্য রেনাল কর্পাসল, এই যে স্পেরিক্যাল স্ট্রাকচার যেটা কর্টেক্সে থাকে। সেই সাথে এই যে পেচ খাওয়ানো জিনিস, বাংলায় আমরা পড়েছিলাম নিকটবর্তী পেঁচানো নালিকা, মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এটা থাকে কর্টেক্সে। তারপরে এইটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তারপরে এইটুকুকে বলে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং টিউবিউল। আর থাকে এই যে ডাক্টটা দেখা যাচ্ছে, এর নাম কালেক্টিং ডাক্ট। এই কালেক্টিং ডাক্টের এখানে যে অংশটুকু যেটা দেখানো হয় নাই, এর নাম কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট, কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট বা কর্টিক্যাল পোর্শন অফ দি কালেক্টিং ডাক্ট। আর এইটুকুকে বলবো মেডুলারি পোর্শন অফ দি কালেক্টিং ডাক্ট। তাহলে তো হয়েই গেল যে কর্টেক্সে কি থাকে, এক থাকে রেনাল কর্পাসল, দুই পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, দেন ডিসিটি মানে হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, যাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, দেন কালেক্টিং টিউবিউল থাকবে, তারপরে কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট থাকে, আর হিউজ অ্যামাউন্ট ব্লাড, এক্সটেন্সিভ ব্লাড সাপ্লাই থাকে কর্টেক্সে। সো দিস আর দ্য কন্টেন্টস অফ দি রেনাল কর্টেক্স। এবার আমরা যাব রেনাল মেডুলাতে কি থাকে দেখতে। মেডুলাতে বাকি যা আছে সবই মেডুলাতে থাকবে, যেমন হচ্ছে এই স্ট্রাকচার গুলো থাকে মেডুলাতে। নাম্বার ওয়ান, এইটাকে বলে লুপ অফ হেনলি। দিস ইজ কল্ড লুপ অফ হেনলি। এই যে আমি বলেছিলাম মেডুলাতে শুধু টিউব লাইক স্ট্রাকচার থাকে, লম্বা লম্বা টিউব থাকে। এই যে লম্বা বলতে তো একটা গানের কথা মনে পড়লো, সেটা হচ্ছে বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্ডা ফুল। সরি। সো এই লং টিউব গুলো থাকে হচ্ছে মেডুলাতে। এর মাঝে এই একটা টিউব হচ্ছে যার নাম, এই টিউবটার নাম হচ্ছে লুপ অফ হেনলি, সে থাকে। তারপরে এই যে মেডুলারি পোর্শন অফ দি কালেক্টিং ডাক্ট, সে থাকে। আর এখানে দেখানো হয়নি, সেটা হচ্ছে ভাসা রেক্টা। তিনটা জিনিস থাকে মেডুলাতে, লুপ অফ হেনলি, মেডুলারি পার্ট অফ কালেক্টিং ডাক্ট, আর থাকে ভাসা রেক্টা। অলরেডি আমি বলেছি লুপ অফ হেনলিকে বলা হয় হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, আর ভাসার একটাকে বলে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। নাও আমরা চলে যাব রেনাল কর্টেক্স এর পার্ট গুলো কি কি। হোয়াট আর দ্য পার্টস অফ দি রেনাল কর্টেক্স? রেনাল কর্টেক্সে আমরা দেখব যে এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে কর্টিক্যাল কলাম ও রেনাল কলাম, এই যে স্ট্রাকচারটা, এগুলোকে বলে কর্টিক্যাল কলাম, কলামের মতো নিচে নেমে যাচ্ছে। আমরা বিল্ডিং বানানোর সময় দেখি ছাদ দেওয়া হয়, ছাদগুলোকে ধরে রাখার জন্য কতগুলো পিলার করা হয়, যাকে বলে কলাম, কলাম করা হয়। সো এগুলো হচ্ছে সেই কলাম, ঠিক আছে? দিস আর দ্য রেনাল কলাম অফ বার্টিন। এইটা একটা জিনিস। আর দুই নাম্বার হচ্ছে এই বাইরের জিনিসটা, বাইরে এই যে এটাকে বলা হয় কর্টিক্যাল আর্চ। কর্টিক্যাল আর্চ আর কর্টিক্যাল কলাম মিলেই হচ্ছে আলটিমেটলি এই দুটো মিলে, হিয়ার ইজ দা, লুক এট দিস ইজ দা কর্টিক্যাল আর্চ। এটাকে বলা হয়, এই ধনুকের মতো বাঁকানো জিনিসটাকে বলে কর্টিক্যাল আর্চ। ওকে। আর কর্টিক্যাল কলাম কোনটা? এই যে ফাঁকে ফাঁকে, এখানে অত বোঝা যাচ্ছে না, এখানে আছে, এই যে এগুলোকে বলে কর্টিক্যাল কলাম। সো এই কর্টিক্যাল কলাম এবং কর্টিক্যাল আর্চ মিলেই হচ্ছে রেনাল কর্টেক্স তৈরি করে। এগুলো হচ্ছে কর্টিক্যাল, এই হচ্ছে কর্টেক্স এর পার্ট। সো প্রথমে আমরা চলে যাব হচ্ছে কর্টিক্যাল কলাম নিয়ে। কর্টিক্যাল কলাম, এই যে এই স্ট্রাকচার গুলোকে বলা হয় মেডুলারি পিরামিড। এগুলোকে বলে হিয়ার ইজ এ পিরামিডাল স্ট্রাকচার, এগুলোই মেডুলা বা মেডুলারি পিরামিড বলা হয়। হিয়ার দিস আর দ্য মেডুলা অর মেডুলারি পিরামিড। এই দুই মেডুলার মধ্য দিয়ে কর্টেক্সের যে টিস্যুটা নিচে নেমে যাচ্ছে, তার নামই হচ্ছে কর্টিক্যাল কলাম। তার মানে কর্টিক্যাল কলাম হচ্ছে দে আর দ্য কর্টিক্যাল টিস্যু ইন বিটুইন, কর্টিক্যাল টিস্যু ইন কন্টেইনড উইদিন মেডুলা, মেডুলাতে থাকা কর্টিক্যাল টিস্যু। দে আর প্রেজেন্ট ইন বিটুইন মেডুলারি পিরামিড। এই যে পিরামিড গুলো আছে, এই পিরামিডের দুটোর মাঝখানে থাকে এই কর্টিক্যাল কলাম বা রেনাল কলাম। তাহলে আমরা বুঝলাম এটা। এবং দে আর কর্টিক্যাল টিস্যু। কেন কর্টিক্যাল টিস্যু বলে? কারণ নর্মাল কর্টিক্যাল টিস্যুতে রেনাল কর্পাসল থাকে, এখানেও আমরা দেখব রেনাল কর্পাসল আছে। তার মানে
কর্টিক্যাল কলামের মাঝেও রেনাল কর্পাসল থাকে, এই জন্য এগুলোকে কর্টিক্যাল টিস্যু বলা হয়। আবার রসের হিস্টোলজি বই যদি আমরা দেখি তাহলে ওরা বলে although renal column contains same components as rest of the cortical tissue, they are regarded as part of the medulla. তাহলে একটা ঝামেলায় পড়া গেল যে আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে কর্টেক্সের পার্ট, এখন বলছে যে এরা কর্টিক্যাল টিস্যু থাকলেও দে আর পার্ট অফ দি মেডুলা। তাহলে আমরা কোথায় যাব? এর কর্টেক্সে ফেলবো না মেডুলাতে ফেলবো? এই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত মানে সলিউশন আছে। আমি বলি হচ্ছে হ্যাঁ, renal column গুলো according to location they are part of the medulla. According to location they are part of the medulla, but histologically they are part of the cortex. First সমাধান হয়ে গেল। কিন্তু histologically cortical columns or renal column of Bartin, they are histologically they are what? They are cortex, but according to location they are medulla. Medulla মানে তো ইনার, মেডুলা মানেই হচ্ছে ইনার, ঠিক আছে? মজ্জা, মেডুলা মানে মজ্জা বলা হয়, মজ্জা সবসময় ইনারে থাকে। এই জন্য মেডুলারি পিরামিডের পাশে কেউ থেকে সে তার কর্টেক্স হতে পারে না, সেও মেডুলাই হবে। সুতরাং লোকেশন অনুযায়ী সে মেডুলা, কিন্তু হিস্টোলজিক্যালি সে কিন্তু রেনাল কর্টেক্সের পার্ট। এই হচ্ছে আমার সলিউশন। তো এখন আমরা জানতে চাই যে এই কর্টিক্যাল কলামের মাঝে কি থাকে। কর্টিক্যাল কলামের কন্টেন্ট হিসেবে আমরা নরমাল কর্টিক্যাল টিস্যু পাবো, দ্যাট ইজ রেনাল কর্পাসল, পিসিটি, ডিসিটি, এগুলো যা যা থাকার তাই থাকবে। সাথে এখানে একটা ব্লাড ভেসেল থাকে। এটা জিজ্ঞেস করা হয় কর্টিক্যাল কলামে কোন ব্লাড ভেসেল থাকে। বিশেষভাবে যে স্টুডেন্টরা এখানে নেফ্রোলজির আছে বা ইউরোলজি, নেফ্রোলজিতে যারা পোস্ট গ্রাজুয়েশন করে তাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়, রেনাল কলামের কন্টেন্ট কি। সুতরাং রেনাল কলামের কন্টেন্ট হচ্ছে ইন্টারলোবার ব্লাড ভেসেল। নরমাল কর্টিক্যাল টিস্যু তো থাকেই, সাথে থাকে ইন্টারলোবার রেনাল ভেসেল, ইন্টারলোবার রেনাল ভেসেল। নাও চলে গেলাম কর্টিক্যাল আর্চের মাঝে। কর্টিক্যাল আর্চ হচ্ছে দে আর আর্চ শেপড কর্টিক্যাল টিস্যু, আর্চ লাইক কর্টিক্যাল টিস্যু। এই যে আমরা দেখতে পাচ্ছি বিলো দ্য ক্যাপসুল, রেনাল ক্যাপসুলের ঠিক নিচে, রেনাল ক্যাপসুলের ঠিক নিচে ধনুকের মতো বাঁকানো যে কর্টিক্যাল টিস্যুটা আছে তার নামই হচ্ছে কর্টিক্যাল আর্চ। আর মেডুলার ফাঁকে ফাঁকে যেটা নেমে গেল তার নাম কর্টিক্যাল কলাম। দুটো মিলে আমরা বলেছিলাম কর্টেক্স, ঠিক আছে। সো কর্টিক্যাল আর্চ হচ্ছে দে আর আর্চ শেপড কর্টিক্যাল টিস্যু জাস্ট বিলো দ্য ক্যাপসুল। রেনাল ক্যাপসুলের ঠিক নিচে আর্চের মতো যে কর্টিক্যাল টিস্যু পাওয়া যায় তার নামই কর্টিক্যাল আর্চ। এই কর্টিক্যাল আর্চে কয়েকটা লেয়ার পাওয়া যায়, আমরা একটু লেয়ার গুলো জানতে হবে, ঠিক আছে? আমরা এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, এই ছবিটা প্রবাবলি গ্রেজ অ্যানাটমি থেকে দেওয়া। একটা পার্ট দেখা যায় এই দাগের বাইরে, এই পার্টটাকে বলা হয় আউটার কর্টেক্স। সো একটা হচ্ছে আউটার কর্টেক্স, এই কর্টেক্সটা ক্যাপসুলের ঠিক নিচে আছে, সো সাবক্যাপসুলার কর্টেক্স বলতে পারি। আরেকটা কর্টেক্স হচ্ছে এই দাগটার ইনারে আছে, তার নাম বলবো ইনার কর্টেক্স, অথবা এটা মেডুলার কাছে, এই জন্য জাক্সটা মেডুলারি কর্টেক্স। জাক্সটা মানে ক্লোজ টু, জাক্সটা মেডুলারি মানে ক্লোজ টু মেডুলা। তাহলে যে কর্টেক্স মেডুলার ক্লোজে থাকে তাকে বলবো জাক্সটা মেডুলারি কর্টেক্স। তাহলে আমি কর্টেক্সকে দুটো লেয়ারে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে আউটার কর্টেক্স অর সুপারফিশিয়াল কর্টেক্স অর সাবক্যাপসুলার কর্টেক্স, আর আরেকটাকে বলবো ইনার কর্টেক্স অর জাক্সটা মেডুলারি কর্টেক্স, ঠিক আছে? তবে কোন কোন বই তৃতীয় আরেকটা লেয়ার বলতে চায়, সেই লেয়ারটাকে বলে মিড কর্টেক্স। মিড কর্টেক্স বা ইন্টারমিডিয়েট কর্টেক্স বা কর্টিকো মেডুলারি কর্টেক্স, এটা কোন কোন বই বলে। যেমন আমরা যদি নিটারের বইটা স্টাডি করি তাহলে কিন্তু আমরা দেখবো 3টা লেয়ারে ভাগ করেছি নিটারে। রসের হিস্টোলজি বইতে ওরা 3 লেয়ারে ভাগ করেছে, কিন্তু আরো অনেক বই আছে সেই বইগুলোতে আবার কিন্তু 2 লেয়ার বলেছে। সুতরাং আমরা 2 লেয়ারই বলবো, রস এবং নিটারকে আমরা গুলি মেরে উড়িয়ে দিব। সো আমরা অলরেডি বুঝে গেলাম যে কর্টিক্যাল আর্চে দুটো লেয়ার আছে, একটা আউটার কর্টেক্স, একটা হচ্ছে জাক্সটা মেডুলারি কর্টেক্স। আচ্ছা, এবার আমরা জানবো কর্টিক্যাল আর্চে কি কি পার্ট আছে। আমরা একটু দেখি,
এই যে কর্টিক্যাল আর্চের মাঝে কতগুলো ডোরা কাটা দাগ দেখা যাচ্ছে, যে দাগগুলো মেডুলা থেকে এক্সটেন্ড করছে, এবং কর্টেক্সের মাঝেও এই ডোরা কাটা দাগগুলো দেখা যায়। এই ডোরা কাটা দাগগুলোকে বলা হয় মেডুলারি রে, কারণ মেডুলা থেকে এগুলো কর্টেক্সের দিকে রের মতো করে ছড়িয়ে যাচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় মেডুলারি রে। আর দুই মেডুলারি রের মাঝখানে যে জায়গাটুকু, তার নাম কর্টিক্যাল লেবিরিন। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং আমরা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে কর্টেক্সের কিছু টিস্যু মেডুলাতে ঢুকে পড়েছিল, যার নাম ছিল কর্টিক্যাল কলাম বা রেনাল কলাম অফ বার্টিন। আবার মেডুলার কিছু টিস্যু মনে হচ্ছে মেডুলার মত কিছু টিস্যু কর্টেক্সে ঢুকে পড়েছে, তার নাম হচ্ছে মেডুলারি রে। সুতরাং কেউ কাউকে ছাড় দেয় নাই, কর্টেক্সের জিনিস মেডুলাতে ঢুকেছে, মেডুলার জিনিস কর্টেক্সে ঢুকেছে। সুতরাং আমরা বুঝে গেলাম দুটো পার্ট, একটা হচ্ছে মেডুলারি রে আর একটা কর্টিক্যাল লেবিরিন। মেডুলারি রে জিনিসটা কি? মেডুলারি রে হচ্ছে এ সিরিজ অফ ভার্টিক্যাল স্ট্রায়াশন। এই যে ভার্টিক্যাল কতগুলো স্ট্রায়াশনের সিরিজ, কনিক্যাল ইন শেপ, এরা দেখতে কনিক্যাল হয়। appear to emanate from medulla, মনে হচ্ছে মেডুলা থেকে উৎপন্ন হচ্ছে। appear to emanate মানে মনে হচ্ছে মেডুলা থেকে উৎপন্ন হচ্ছে। containing aggregation of collecting tubule and cortical collecting duct, তার মানে এখানেও কিন্তু টিউব গুলো আছে, রেনাল কর্পাসল নাই, এই জন্য বলছি এটা মেডুলার মতোই। ঠিক আছে, এখানে আছে কালেক্টিং টিউবিউল আছে আর কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট। মেডুলাতে থাকে মেডুলারি কালেক্টিং ডাক্ট, আর এখানে থাকে কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট। তাহলে এই হচ্ছে মেডুলারি রের কন্টেন্ট। এক একটা মেডুলা থেকে দেখা যায় প্রায় 400 to 500 এরকম মেডুলারি রে তৈরি হয়, প্রজেক্ট করে টুয়ার্ডস দা ক্যাপসুলের দিকে প্রজেক্ট করে। এক একটা মেডুলারি পিরামিড থেকে এইখানে 3টা মেডুলারি পিরামিড দেখানো হচ্ছে, 1 2 3। এই এক একটা পিরামিড থেকে প্রায় 400 to 500 মেডুলারি রে তৈরি হয়, অ্যাপিয়ার করে, এবং এটা ক্যাপসুলের দিকে রেডিয়েট করে, এগুলোকে বলে মেডুলারি রে। আচ্ছা, এখন এই যে এক একটা মেডুলারি রে, তার দুই পাশে আমরা দেখব ব্লাড ভেসেল থাকে। এই ব্লাড ভেসেলের নাম ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল। এটা আমার একটা নিজস্ব ক্রিয়েটেড ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে আমি আরো ক্লিয়ার করে কথাগুলো বোঝাচ্ছি। নিচের এই ইয়েলো স্ট্রাকচারটা হচ্ছে মেডুলারি পিরামিড, মানে মেডুলার রিয়েল পিরামিড। এই মেডুলার পিরামিডের বেস থেকে কতগুলো রের মতো করে ছড়িয়ে যাচ্ছে কতগুলো কনিক্যাল শেপ স্ট্রাকচার, তার নামই হচ্ছে মেডুলারি রে। এই মেডুলারি রেতে প্রায়, এবং বলছি এক একটা পিরামিড থেকে 400 থেকে 500 মেডুলারি রে অ্যারাইজ করে, এবং এই মেডুলারি রেতে থাকে শুধু টিউবগুলো। কোন টিউব? কালেক্টিং টিউবিউল থাকে, কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট থাকে, আর বলছি এই মেডুলারি পিরামিড গুলোর দুই পাশে থাকে ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল। হিয়ার দিস ইজ ওয়ান ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল, দিস ইজ অ্যানাদার ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল। তাহলে আমরা বুঝে গেলাম যে এক একটা মেডুলারি রের দুই পাশে দুটো ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল আছে। নাও আরেকটা পার্ট আমরা বলেছিলাম, তার নাম কর্টিক্যাল লেবিরিন কি জিনিস, এইটাতে আমরা যাচ্ছি এবার। এই যে মেডুলারি রে গুলো আছে, এই দুই রের মাঝখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, তার নামই হচ্ছে দিস এরিয়া, এইটাকে বলা হয় কর্টিক্যাল লেবিরিন। রিয়েল কর্টেক্স কিন্তু এই লেবিরিন গুলোই, দিস আর দ্য রিয়েল কর্টেক্স, কারণ এখানেই রেনাল কর্পাসল থাকে। মূল রেনাল কর্পাসল গুলো কিন্তু এই কর্টিক্যাল লেবিরিনতেই থাকে। ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এরা সবাই থাকে এই মেডুলারি এই কর্টিক্যাল লেবিরিনতে। তাহলে কর্টিক্যাল লেবিরিন জিনিসটা কি এবার আমরা দেখতে পারি। কর্টিক্যাল লেবিরিন হচ্ছে দ্য এরিয়া অফ কর্টিক্যাল আর্চ বিটুইন অ্যাডজেসেন্ট মেডুলারি রে। দুটো পাশাপাশি মেডুলারি রের মাঝখানে যে কর্টিক্যাল আর্চের যে পার্টটা থাকে, তার নামই হচ্ছে কর্টিক্যাল লেবিরিন। ওকে, এই কর্টিক্যাল লেবিরিনতের মাঝে
দেখা যায় রেনাল কর্পাসল গুলো থাকে প্রায় 13টা সুপার ইম্পোজড লেয়ার হিসেবে থাকে। 13 সুপার ইম্পোজ, 13 লেয়ার, এক লেয়ারের উপরে এক লেয়ার, এইভাবে 13 লেয়ারে, ঠিক আছে, 13 সুপার ইম্পোজ লেয়ার হিসেবে রেনাল কর্পাসল গুলো থাকে কর্টিক্যাল লেবিরিন্থে। সেই সাথে একটু আগেই আমি বলেছি এই কর্টিক্যাল লেবিরিন্থে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এরাও থাকে কর্টিক্যাল লেবিরিন্থের মাঝে। নাও রেনাল লবিউল কাকে বলে? রেনাল লবিউল আমরা একটু দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামটা আমি একটু বুঝিয়ে তারপরে রেনাল লবিউল বলছি। এইটা হচ্ছে একটা মেডুলারি রে, ওকে। সেই মেডুলারি রে দুই পাশে দুটো, এইটা একটা হচ্ছে ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল, এইটার একটা ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। এবং এই যে একটা এরিয়া তৈরি হলো, দিস এরিয়া, এইটুকুকে বলা হয় একটা রেনাল লবিউল। লুক এট দিস, দিস ইজ ওয়ান রেনাল লবিউল। তাহলে একটা রেনাল লবিউল কাকে বলে? একটা রেনাল লবিউল হচ্ছে, আমরা দুই ভাবে ডেফিনিশন দিতে পারি। একটা হচ্ছে একটা মেডুলারি রে এবং তার দুই পাশে থাকা কর্টিক্যাল লেবিরিন্থ, পার্ট অফ দা কর্টিক্যাল লেবিরিন্থ, পুরোটুকু আসে নাই, এই কর্টিক্যাল লেবিরিন্থের অর্ধেক এই জায়গায় আসছে, এই কর্টিক্যাল লেবিরিন্থের অর্ধেক এইখানে আসছে, হিয়ার, এই যে এই হচ্ছে অর্ধেক কর্টিক্যাল লেবিরিন্থ, আর এই পাশে আরো অর্ধেক কর্টিক্যাল লেবিরিন্থ আছে। তাহলে একটা মেডুলারি রে এবং তার দুই পাশে থাকা হাফ অফ দি কর্টিক্যাল লেবিরিন্থ মিলে যে এরিয়া তৈরি হলো তার নামেই কর্টিক্যাল রেনাল লবিউল। আরেকভাবে আমরা বলতে পারি, শুরুতে আমরা বলেছিলাম আমি যে একটা মেডুলারি রে দুই পাশে দুটো ইন্টার লবিউলার ব্লাড ভেসেল থাকে। তাহলে আমরা এইভাবেও ডেফিনিশন দিতে পারি, এরিয়া অফ দি কর্টিক্যাল আর্চ, area of cortical arch between two interlobular blood vessel is called a renal lobule. ঠিক আছে, যেমন এই একটা রেনাল লবিউল, এই আরেকটা রেনাল লবিউল, দুই রেনাল লবিউলের মাঝখানে আছে হচ্ছে এই ভেসেলটা, এই জন্যই তো তার নাম ইন্টারলবিউলার ব্লাড ভেসেল। তাইলে আমরা ডেফিনিশন এইভাবে দাঁড় করাতে পারি, এরিয়া অফ কর্টিক্যাল আর্চ বাউন্ডেড অন ইচ সাইড বাই ইন্টারলবিউলার ব্লাড ভেসেল ইজ কল্ড রেনাল লবিউল। তাহলে রেনাল লবিউল হয়ে গেল আমাদের ডেফিনিশন, ওকে। এই রেনাল লবিউলে থাকে কি? থাকে একটা সেন্ট্রাল মেডুলারি রে থাকে, একটা সেন্ট্রালে মেডুলারি রে থাকে, এবং তারকে সারাউন্ড করে থাকা কর্টিক্যাল লেবিরিন্থ থাকে। এই পাশে কর্টিক্যাল লেবিরিন্থ, এই পাশে কর্টিক্যাল লেবিরিন্থ তাকে সারাউন্ড করে রাখে। আমরা বলেছিলাম এই কর্টিক্যাল লেবিরিন্থের মাঝে থাকে রেনাল কর্পাসল, পিসিটি, ডিসিটি, আর এই মেডুলারি রেতে থাকে কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্টের কর্টিক্যাল পার্ট, ঠিক আছে। এই জন্য কেউ কেউ এইভাবেও বলে একটা রেনাল লবিউলে থাকে একটা কালেক্টিং ডাক্ট এন্ড অল দ্য নেফ্রনস দ্যাট ইট ড্রেইন, একটা কালেক্টিং ডাক্ট যতগুলো নেফ্রন থেকে ইউরিন কালেক্ট করে সেই কালেক্টিং ডাক্ট মানে সেই এরিয়া, মানে সেটাই হচ্ছে একটা ইউনিট, তার নামই রেনাল লবিউল। তাহলে আমরা রেনাল লবিউল নিয়ে কিন্তু একটা ইলাবোরেট ডিসকাশন করে ফেললাম। ওকে, নাও আই এম গোয়িং টু রেনাল মেডুলা। কর্টেক্স এর আলাপ শেষ করেছি, একটু মনে করিয়ে দিচ্ছি আমি। কর্টেক্সে কি বলেছিলাম? কর্টেক্সে দুটো লেয়ার আছে, সুপারফিশিয়াল লেয়ার, সুপারফিশিয়াল কর্টেক্স, আর একটা জাক্সটা মেডুলারি কর্টেক্স বা ইনার কর্টেক্স, একটা আউটার কর্টেক্স, ইনার কর্টেক্স দুটো। তারপরে আমি কর্টেক্স কে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সরি আবার শুরু থেকে বলি, একটু ভুল হয়ে গেল। কর্টেক্স কে আমরা দুই ভাগে ভাগ করেছি, কর্টিক্যাল আর্চ আর কর্টিক্যাল কলাম। কর্টিক্যাল কলাম নিয়ে বলেছি এটা এটা histologically it is part of the cortex, but according to location it is part of the medulla. আর কর্টিক্যাল আর্চ নিয়ে বলেছি এখানে দুটো লেয়ার আছে, আউটার কর্টেক্স বা সাবক্যাপসুলার কর্টেক্স, ইনার কর্টেক্স এন্ড জাক্সটামেডুলারি কর্টেক্স। এর বাইরে আমরা বলেছি এগুলো হচ্ছে লেয়ার, এর বাইরে পার্ট বলেছি যে কর্টিক্যাল আর্চে দুটো পার্ট, একটা হচ্ছে মেডুলারি রে আর কর্টিক্যাল লেবিরিন্থ। একটা মেডুলারি রে এবং তার অ্যাসোসিয়েটেড কর্টিক্যাল লেবিরিন্থ নিয়ে তৈরি হয় একটা রেনাল লবিউল। পাস নাও রেনাল মেডুলাতে চলে আসলাম। এইটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, দিস ওয়ান ইজ এ মেডুলা, এটা হচ্ছে একটা মেডুলা।
আর তার উপরে এটা হচ্ছে কর্টেক্স, রেনাল কর্টেক্স। বাট আমরা এখন মেডুলাতে আছি। মেডুলা হচ্ছে শেপ হচ্ছে পিরামিডাল ইন শেপ, মেডুলা শেপটা পিরামিডের মতো। তার যার নাম হচ্ছে মালপিজিয়ান পিরামিড, এর নাম হচ্ছে মালপিজিয়ান পিরামিড। এরকম 10 থেকে 18টা বা কোনো বই 8 থেকে 18টাও বলে, 8 থেকে 18টা এরকম পিরামিড কিডনিতে পাওয়া যায়। এক একটা পিরামিডের 3টা পার্ট। কেমন পার্ট? এই যদি আমি পিরামিড ধরি তাহলে 3টা পার্ট পাবো পিরামিডের। কেমন? দিস ওয়ান ইজ কল্ড অ্যাপেক্স অফ দা পিরামিড, পিরামিডের অ্যাপেক্স বা টিপ অফ দি পিরামিড। এই টিপটা দেখতে হচ্ছে পেপিলার মতো দেখায়, পেপিলার মতো, এই জন্য এটাকে বলে রেনাল পেপিলা। দিস ইজ কল্ড, এই জায়গাটুকুকে বলে রেনাল পেপিলা। এবং এই রেনাল পেপিলার মাঝে এসে এই কালেক্টিং ডাক্ট এসে ওপেন করে, মেডুলারি কালেক্টিং ডাক্ট ওপেন করে, এই যে ওপেনিং পাওয়া যায়। সুতরাং এই রিজিয়নে আমরা অনেকগুলো এরকম ওপেনিং দেখতে পাবো। এখানে এরকম অনেক ওপেনিং পাওয়া যায়। এই জন্য এই এরিয়ার আরেকটা নাম হচ্ছে ক্রিব্রিফর্ম এরিয়া বা এরিয়া ক্রিব্রোসা। এরিয়া ক্রিব্রোসা, ক্রিব্রস মানে ছাকনি, ছাকনিতে যেমন অনেক ছিদ্র থাকে, এই এরিয়াটুকু দেখতে ছাকনির মতো দেখায়, এই জন্য এটাকে বলে ক্রিব্রিফর্ম এরিয়া অর এরিয়া ক্রিব্রোসা। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে একটা মেডুলা দেখতে পিরামিডের মতো, তার একটা অ্যাপেক্স আছে, অ্যাপেক্সটাকে রেনাল পেপিলা বলে, এবং এই অ্যাপেক্সটা রিসিভ হয়, এই পেপিলাটা রিসিভ হয় বাই দ্য মাইনর কেলিক্স। এই পেপিলাকে রিসিভ করে এই কাপ লাইক স্ট্রাকচার যার নাম মাইনর কেলিক্স, মাইনর কেলিক্সই পেপিলাকে রিসিভ করে। ওকে, এবং এই পেপিলাতে এসে ওপেন করে অনেকগুলো ডাক্ট ওপেন করে। কোন ডাক্ট? ডাক্ট অফ বেলিনি, এগুলোকে বলা হয় মেডুলারি কালেক্টিং ডাক্ট। এই মেডুলারি কালেক্টিং ডাক্ট যেহেতু পেপিলাতে ওপেন করে, এই জন্য তার আরেক নাম পেপিলারি ডাক্ট অফ বেলিনি, পেপিলারি ডাক্ট অফ বেলিনি বলা হয়। তাহলে একটা গেল অ্যাপেক্স, দেন আরেকটা আছে বেজ, এই যে বেজ। আচ্ছা, অ্যাপেক্সটা কোন দিকে থাকে? অ্যাপেক্সটা থাকে রেনাল সাইনাসের দিকে, অ্যাপেক্সটার ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস রেনাল সাইনাস। বেসটা কোন দিকে ডিরেক্টেড? বেসটা হচ্ছে কর্টেক্সের দিকে ডিরেক্টেড। হিয়ার ইজ দ্য বেস, এই জায়গাতে থাকে বেস, এই জায়গাতেই মেডুলার বেস থাকে, আর বেসের এই পাশটা হচ্ছে কর্টেক্স। তাহলে বেসটা কোন দিকে ডিরেকশন হলো? কর্টেক্সের দিকে, এবং এই জায়গাকে বলা হয় কর্টিকো মেডুলারি জাংশন, কর্টিকো মেডুলারি জাংশন। এইবার জিজ্ঞেস করবে ভাইবাতে, এই কর্টিকো মেডুলারি জাংশনে কি থাকে? নেফ্রোলজি, ইউরোলজির স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় কর্টিকো মেডুলারি জাংশনের কন্টেন্ট বলো। এই যে আমরা দুটো ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় আর্কুয়েট ভেসেল। একটা হচ্ছে আর্কুয়েট আর্টারি, হিয়ার ইজ দ্য আর্কুয়েট আর্টারি, হিয়ার ইজ দ্য আর্কুয়েট ভেইন, সো দুটো মিলে আর্কুয়েট ভেসেল। তাইলে কর্টিকো মেডুলারি জাংশনে থাকে আর্কুয়েট ভেসেল। যদি বলে না মেডুলার বেইজে কে থাকে, আনসার সেম, মেডুলার বেইজে থাকে আর্কুয়েট ভেসেল। তাহলে আমরা মেডুলারি পিরামিড গুলোর 3টা পার্ট বলেছিলাম, এটা অ্যাপেক্স গেল, এটা হচ্ছে বেইজ, আর মাঝখানের এই জায়গাটুকুকে আমরা বলবো বডি অফ দি পিরামিড, বডি অফ দি পিরামিড। অ্যাপেক্স, বেইজ, বডি, 3টা পার্ট পিরামিডের, ঠিক আছে? এগুলো বলে ফেলেছি। রেনাল পেপিলা কাকে বলে? টিপ অফ দি রেনাল পিরামিড, মেডুলারি পিরামিডকে রেনাল পেপিলা বলে। এরিয়া ক্রিব্রোসা কেন বলে বলছি আমি। নাও মেডুলার পার্ট গুলো কি কি? আমরা যেমন কর্টেক্সকে দুটো পার্টে ভাগ করেছি, কর্টিক্যাল আর্চ, কর্টিক্যাল লেবিরিন, স্পেশালি কর্টিক্যাল আর্চ এবং কর্টিক্যাল কলাম, দুই ভাগে ভাগ করেছিলাম। মেডুলাকেও মোটামুটি এরকম ভাগ করা যায়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, তারপরেও আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে আউটার মেডুলা, একটা হচ্ছে আউটার মেডুলা, এইটুকু হচ্ছে আউটার মেডুলা, হিয়ার ইজ দ্য আউটার মেডুলা। আর বাকি এই পার্টটাকে বলা হয় ইনার মেডুলা। তাহলে দুটো পার্ট, আউটার মেডুলা, ইনার মেডুলা। কেন ভাগ করলাম? ইনার মেডুলাতে আমরা লুপোভেনলি শুধু চিকন অংশ, যাকে বলে থিন পার্ট গুলো পাবো। ইনার মেডুলাতে শুধু থিন পার্ট থাকে, এখানে কোনো থিক পার্ট থাকে না, একদম চিকন এখানকার লুপোভেনলির পার্টটা, খুবই চিকন। আরেকটা পার্ট হচ্ছে আউটার মেডুলা, এই আউটার মেডুলাতে আমরা থিক পার্ট পাবো, এই যে
এখানে আউটার মেডুলাতে এই পার্টটা আছে, এটা দেখা যাচ্ছে অনেক ঠিক। তারপরে এই পার্টটা আছে, এটাও ঠিক দেখা যাচ্ছে। তাইলে যে জায়গাতে ঠিক পার্ট পাবো তার নাম আউটার মেডুলা, আর যেখানে থিন পার্ট শুধু পাবো তার নাম ইনার মেডুলা। এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই আউটার মেডুলার আবার দুটো জোনে ভাগ করেছে আউটার মেডুলাকে। একটাকে বলে আউটার স্ট্রাইপ, এইটুকু হচ্ছে আউটার স্ট্রাইপ, আর একটা হচ্ছে ইনার স্ট্রাইপ। ঠিক আছে, আউটার স্ট্রাইপ ইনার স্ট্রাইপ, দুই স্ট্রাইপে খুব ডিফারেন্স আছে, সেটাও দেখা যাচ্ছে। তবে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। তো আমরা শুধু জানলাম যে মেডুলাকে আউটার মেডুলা ইনার মেডুলা দুই ভাগে ভাগ করেছি, আউটার মেডুলাকে আবার আউটার স্ট্রাইপ ইনার স্ট্রাইপে ভাগ করেছি। নাও আমরা জানবো, একটু আগে তো আমরা আসলে লবিউল জেনেছি, রেনাল লবিউল কাকে বলে, এবার রেনাল লোব কাকে বলে আমরা জানবো। রেনাল লোব, রেনাল লোব হচ্ছে এই যে একটা মেডুলা পিরামিড এবং তার অ্যাসোসিয়েটেড যে কর্টেক্স, তার নাম হচ্ছে রেনাল লোব। তাহলে রেনাল লোব কাকে বলে? এ রেনাল পিরামিড and its associated cortical tissue। কোন দিকে সেই টিস্যুটা আছে? at the base and side। তার মানে এই সাইডেও আবার বেসে যে কর্টিক্যাল টিস্যু আছে, যেটা একটা রেনাল পিরামিডকে সারাউন্ড করে, তার নামই হচ্ছে একটা রেনাল লোব। ঠিক আছে, তাহলে রেনাল লোব তৈরিতে মেডুলা লাগে, মেডুলারি পিরামিড লাগে, সাথে কর্টেক্সও লাগে। কর্টেক্সের কি লাগে? কর্টেক্সের পিরামিডের বেইসে যে কর্টেক্সের পার্ট, তাকেও লাগে। আবার রেনাল কলামের অর্ধেক করে আসবে। এই যে রেনাল কলাম, এই রেনাল কলামের হাফ হচ্ছে এই লোবের পার্ট, এই কলামের হাফ হচ্ছে এই লোবের পার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি লবিউলও কিন্তু এরকমই ছিল, লবিউল গুলো কিন্তু সিমিলারই ছিল। একটা মেডুলারি রে এবং তার চারপাশে থাকা কর্টিক্যাল লেবিরিন্থ নিয়ে তৈরি হয়েছিল রেনাল লবিউল। আর রেনাল লোব হচ্ছে একটা মেডুলারি পিরামিড এবং তার চারপাশে থাকা কর্টেক্সের টিস্যু মিলে হচ্ছে একটা রেনাল লোব। ঠিক আছে, তো এই গেল হচ্ছে রেনাল লোব। নরমালি আমরা জানি মেডুলাতে পিরামিড থাকে 8 থেকে 18টা, তাহলে লোবও হবে 8 থেকে 18টা, সিমিলার। তো এই জন্য বলা হচ্ছে ইন হিউম্যান দেয়ার আর 8 to 18 লোবস, কারণ 8 to 18 মেডুলারি পিরামিড থাকে, এই জন্য 8 to 18 মেডুলারি মানে রেনাল লোব পাওয়া যাবে। তাহলে একটা জিনিস বুঝলাম যে হিউম্যান কিডনিতে 8 থেকে 18টা এরকম লোব থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হিউম্যান কিডনি ইজ মাল্টি লোবার কিডনি। কিন্তু আমরা যদি কাউয়ের কিডনি দেখি, তার কিডনিতে কিন্তু একটাই লোব থাকে, সিঙ্গেল লোব থাকে, একটাই পিরামিড আর তার অ্যাসোসিয়েটেড কর্টিক্যাল টিস্যু মিলে একটাই মাত্র তার লোব তৈরি হবে। সুতরাং আমরা বলতে পারি লোয়ার মেমাল লাইক কাউ, তাদের কিডনি হচ্ছে ইউনিলোবার কিডনি, আর হিউম্যান কিডনি হচ্ছে মাল্টিলোবার কিডনি। এখন আমরা চলে আসলাম কিডনির মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে। মাইক্রোস্কোপিক মানে খালি চোখে দেখা যাবে না এরকম স্ট্রাকচার, যে স্ট্রাকচার দেখতে গেলে মাইক্রোস্কোপি মানে মাইক্রোস্কোপ লাগবে, তার নামে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। প্রথমে আমরা একটা জিনিস জেনে যাব, হোয়াট ইজ ইউরিনিফেরাস টিউবিউল। ইউরিনিফেরাস টিউবিউল হচ্ছে কিডনির ডেভেলপমেন্টাল ইউনিট। তাহলে ডেভেলপমেন্টাল ইউনিটস অফ দি কিডনি, তার নামই হচ্ছে ইউরিনিফেরাস টিউবিউল। এই ইউরিনিফেরাস টিউবিউলটা থাকে একটা কানেকটিভ টিস্যু স্ট্রোমার মাঝে। এই কানেকটিভ টিস্যু স্ট্রোমার নাম হচ্ছে রেনাল ইন্টারস্টিশিয়াম। তাহলে কিডনিতে অনেকগুলো ইউরিনিফেরাস টিউবিউল পাবো, সেই ইউরিনিফেরাস টিউবিউল গুলো থাকে রেনাল ইন্টারস্টিশিয়ামের মাঝে, মানে কানেকটিভ টিস্যু স্ট্রোমার মাঝে থাকে, সাজানো থাকে। এখন যা দেখবো ইউরিনিফেরাস টিউবিউলের পার্ট গুলো, এখানে যে ডায়াগ্রাম দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ইউরিনিফেরাস টিউবিউলের ছবি। ইউরিনিফেরাস টিউবিউলের দুইটা পার্ট, একটা হচ্ছে সিক্রেটিং পার্ট, এই সিক্রেটিং পার্টটার নাম হচ্ছে নেফ্রন। তাহলে একটা হচ্ছে সিক্রেটিং পার্ট যার নাম নেফ্রন, আর আরেকটা হচ্ছে কালেক্টিং পার্ট। এই কালেক্টিং পার্ট হচ্ছে আরেকটা অংশ, দুটো অংশ মিলে ইউরিনিফেরাস টিউবিউল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নেফ্রন এবং ইউরিনিফেরাস টিউবিউল এক জিনিস নয়। নেফ্রন মানে নেফ্রন, আর নেফ্রনের সাথে যখন এই কালেক্টিং পার্ট অ্যাড হবে
তখনই সেটাকে বলবো আমরা ইউরিনিফেরাস টিবিউল। নেফ্রনে কি কি পার্ট আছে? প্রথম পার্ট হচ্ছে রেনাল কর্পাসল, তারপরের অংশগুলোর নাম হচ্ছে রেনাল টিবিউল। ঠিক আছে, রেনাল কর্পাসল এন্ড রেনাল টিবিউল এই মিলে হচ্ছে আমরা বলবো তার নাম হচ্ছে যাকে বলা হয়, আমি ছবিতে দেখাচ্ছি, ধরে নিলাম আমি এই পর্যন্ত, হিয়ার এই পর্যন্ত হচ্ছে রেনাল নেফ্রন। আপ টু দিস ইজ দ্য নেফ্রন। প্রথম অংশের নাম রেনাল কর্পাসল, হিয়ার ইজ দ্য রেনাল কর্পাসল। তারপরের অংশের নাম রেনাল টিবিউল। রেনাল কর্পাসলের পরের অংশ রেনাল টিবিউল। রেনাল টিবিউলের প্রথম এই জায়গাটুকুকে বলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, দেন এর নাম লুপোভেনলি, তারপরের অংশটুকুর নাম ডিস্টাল কনভলিউটেড টিবিউল। দিস ইজ অল অ্যাবাউট দ্য নেফ্রন। এই হচ্ছে নেফ্রনের পার্ট। তাইলে আমরা নেফ্রনে কি কি পাই আবারও দেখাচ্ছি, রেনাল কর্পাসল পাই, আর পাই রেনাল টিবিউল। রেনাল কর্পাসলের মাঝে আবার আমরা দেখি একটা লাল ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, নাম তার গ্লোমেরুলাস। তার চারপাশে একটা কাপের মতো জিনিস দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তাইলে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল মিলে রেনাল কর্পাসল। যদিও এই বোমেন্স ক্যাপসুলে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে বাইরে থাকে, নাম তার প্যারাইটাল লেয়ার, আর একটা লেয়ার ভিতর দিকে আছে, তার নাম ভিসেরাল লেয়ার। তাহলে বোমেন্স ক্যাপসুলে প্যারাইটাল লেয়ার পেলাম আর হচ্ছে ভিসেরাল লেয়ার পেলাম। আর আমি অলরেডি বলেছি যে রেনাল টিবিউলস এর পার্ট হচ্ছে, একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, দেন লুপ অফ হেনলি, তারপরে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এই নিয়ে হচ্ছে আমাদের নেফ্রন, নেফ্রনের এই পার্ট। আর একটা কালেক্টিং পার্ট। এই কালেক্টিং পার্টে দুটো অংশ, একটা হচ্ছে কালেক্টিং টিবিউল আর এই ডাক্ট, এটাকে বলে কালেক্টিং ডাক্ট। তাহলে কালেক্টিং টিবিউল এবং কালেক্টিং ডাক্ট, যদিও কালেক্টিং ডাক্টের কিছু পার্ট থাকে কর্টেক্সে, সেইটাকে আমরা বলতে পারি কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট, আর যে অংশটুকু মেডুলাতে থাকে তার নাম দিব মেডুলারি কালেক্টিং ডাক্ট, এই বা ডাক্ট অফ বেলিনি, পেপিলারি ডাক্ট অফ বেলিনি নাম দিব। অনেক সময় ভাই রিটেন এক্সামে কোয়েশন করা হয়, প্রফেশনাল এক্সামে ড্রয়েন লেভেল নেফ্রন। আসলে ড্রয়েন লেভেল নেফ্রন বললে একটু প্রবলেম হয়, আমি কি ইউরিনিফেরাস টিউবুল পুরাটা আঁকবো, আমি কি ডিস্টাল কনভলিউটেড টিউবুল পর্যন্তই আঁকবো, কারণ নেফ্রন তো ডিসিটি পর্যন্ত। তো আমি আমার লাইফের শুরুর দিকে যখন পড়াতাম তখন এরকমই সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তোমরা শুধু ডিসিটি পর্যন্ত আঁকবা নেফ্রন আসলে। কিন্তু অনেকে নেফ্রন আর ইউরিনিফেরাস টিউবুলের ক্লিন কাট ডিফারেন্সটা ধরতে পারেন না। ঠিক আছে, এই জন্য যখনই ডিসিটি পর্যন্ত ছবি আঁকা হয় তখন মনে করেন যে বাকি অংশ কই গেল, ওইটুকু তো নেফ্রনের পার্ট, একটা বিপদে পড়তে হয়। এই জন্য আমি পরবর্তীতে বলেছি দরকার নাই, ইউরিনিফেরাস টিউবুলের ছবিটাই তোমরা শেখো, নেফ্রনের ছবি আঁকতে বললে পুরা ছবিটাই দিয়ে দিবা, কালেক্টিং টিউবুল কালেক্টিং ডাক্ট সহ। ওনারা বুঝে খাক গিয়া যে আসলে নেফ্রন হচ্ছে কোনটা, বা ওনারা যদি পছন্দ করে যে এইটাই নেফ্রন তাহলে ওকে এইটাই নেফ্রন। কিন্তু আমরা জানি যে নেফ্রন মানে হচ্ছে উইদাউট কালেক্টিং টিউবুল এন্ড উইদাউট কালেক্টিং ডাক্ট। নাও চলে আসলাম নেফ্রনের মাঝে। নেফ্রন হচ্ছে দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দি কিডনি। কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। আমি শুরুতেই একটা স্লাইডে বলেছি যে কিডনিতে যত কাজ হয় সব করে কিন্তু নেফ্রন, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম কাজই নেফ্রনই করে। এই জন্য নেফ্রনকে বলে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। তবে কোন কোন বই আবার ইউরিনিফেরাস টিউবুলকে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট বলতে চায়, এটা নিয়ে মারাত্মক কন্ট্রোভার্সি আছে। ঠিক আছে, এই পুরো ইউরিনারি সিস্টেমটা নিয়ে প্রচন্ড কন্ট্রোভার্সি আছে, এক এক বই এক এক ভাবে বলে, সুতরাং খুব ঝামেলার জিনিস। এর মাঝ থেকে আমাকে একটা ওয়ে দাঁড় করাতে হচ্ছে। তো নেফ্রন হচ্ছে, আমি বলবো, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। ইউরিনিফেরাস টিউবুল ইজ দ্য ডেভেলপমেন্টাল ইউনিট অফ দ্য কিডনি।
Each human kidney contain approximately 1 to 4 million of the nephron. ঠিক আছে, একটা হিউম্যান কিডনিতে প্রায় 1 to 4 মিলিয়ন নেফ্রন পাওয়া যায়। Nephron perform the function of autoregulation by 3 process. নেফ্রনই অটোরেগুলেটরি ফাংশন গুলো করে নেফ্রন 3টা প্রসেসে। এইটাও আমি শুরুতে বলেছিলাম আজকের প্রথম স্লাইডে। এক নম্বর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তার মানে মেটাবলিক এন্ড প্রোডাক্টকে সে প্লাজমা থেকে ফিল্টার করে। দুই নাম্বার সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। কি সিলেক্টিভ রিঅ্যাবজর্ব করে? সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন অফ ইউজফুল সাবস্টেন্সেস অফ ফিল্ট্রেট ব্যাক টু দ্য ব্লাড। কিছু কিছু ইউজফুল জিনিস যেগুলো ফিল্টার হয়ে চলে যায় ফিল্ট্রেটের মধ্যে, সেগুলোকে আবার ব্লাডে ফেরত নিয়ে আসা, এটাকে বলে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। আর হচ্ছে সিলেক্টিভ সিক্রেশন করে, ঠিক আছে, যে স্পেশালি হাইড্রোজেন আয়ন সিক্রেট করে কিডনি ইনটু দা ফিল্ট্রেটের মাঝে কিডনি টিউবিউলস গুলো হাইড্রোজেন আয়ন সিক্রেট করে। এই 3টা কাজ হচ্ছে নেফ্রনের। তার মাঝে ফিল্ট্রেশনের কাজটা রেনাল কর্পাসলের, আর সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এন্ড সিলেক্টিভ সিক্রেশন এই কাজগুলো করে হচ্ছে রেনাল টিউবিউলস। এখন আসি আমরা নেফ্রনের ক্লাসিফিকেশন জানতে চাই। নেফ্রনকে আমরা ক্লাসিফাই করব। এখন শুরুতে আমি বলেছিলাম মানে একটা সময়ে যে কর্টিক্যাল আর্চে দুটো লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে সুপারফিশিয়াল কর্টেক্স আর যাকে বলে আউটার কর্টেক্স আর সাবক্যাপসুলার কর্টেক্স। এই কর্টেক্সে যে নেফ্রন গুলো থাকে তার নাম হচ্ছে কর্টিক্যাল নেফ্রন বা সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন বা সাবক্যাপসুলার নেফ্রন। এই নেফ্রনের লুপ অফ হেনলি ভেরি শর্ট, আউটার মেডুলা পর্যন্ত সে অনলি এক্সটেন্ড করে, ইনার মেডুলাতে যায় না। এই জন্য এই নেফ্রন গুলোকে বলে শর্ট লুপড নেফ্রন। শর্ট লুপড নেফ্রন। এই নেফ্রনের মেইন কাজ হচ্ছে ফিল্টার করা। এই হচ্ছে ফিল্ট্রেশনের জন্য মেইন অ্যাপারেটাস, ফিল্টার করে। এবং এই নেফ্রন গুলোই হচ্ছে 85% নেফ্রন। কিডনিতে যত নেফ্রন আছে তার 85% হচ্ছে এরকম শর্ট লুপড নেফ্রন, যেগুলো থাকে আউটার কর্টেক্সে, যে কারণে এদের বলে কর্টিক্যাল নেফ্রন বা সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন বা সাবক্যাপসুলার নেফ্রন। ঠিক আছে, এদের কাজ ফিল্টার করা আর সোডিয়াম রিঅ্যাবজর্ব করে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করে। আর ইনার কর্টেক্স, দ্যাট ইজ জাক্সটা মেডুলারি কর্টেক্সে যে নেফ্রন গুলো থাকে তার নাম জাক্সটা মেডুলারি নেফ্রন। এই জাক্সটা মেডুলারি নেফ্রন গুলোর লুপ অফ হেনলি অনেক লম্বা থাকে, একদম মেডুলার টিপ পর্যন্ত এক্সটেন্ড করে যায়। এই জন্য এর আরেক নাম লং লুপড নেফ্রন। তাইলে আমরা এবং এই জাতীয় নেফ্রন হচ্ছে 15% অনলি, 15% নেফ্রন হচ্ছে জাক্সটা মেডুলারি অর লং লুপড নেফ্রন। এই নেফ্রন গুলোর কাজ হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্ব করে, এরাই ওয়াটার রিঅ্যাবজর্পশনের সাথে জড়িত। ঠিক আছে, তাহলে দুই নেফ্রন দুই রকম কাজের সাথে জড়িত। আচ্ছা, আর আসলে রেনাল কর্পাসল আমি বলেছিলাম ফিল্টার হয়, ফিল্টারের কাজ করে রেনাল কর্পাসল। তাহলে দুই নেফ্রনেরই কর্পাসল গুলো ফিল্টার করবে, কিন্তু লুপ অফ হেনলি যা লং লুপ অফ হেনলি সে ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে, আর যার শর্ট লুপ অফ হেনলি সে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের মেইন অ্যাপারেটাস। তাহলে দুই ধরনের নেফ্রন পেলাম, কর্টিক্যাল নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন। কিন্তু ওই যে রস বা নিটারের বইতে 3 লেয়ার বলছে ওরা, সুতরাং মিডিল লেয়ারে যে নেফ্রন গুলো থাকে তাকে তারা বলে মিড কর্টিক্যাল নেফ্রন বা কর্টিকোমেডুলারি নেফ্রন বা ইন্টারমিডিয়েট নেফ্রন। ঠিক আছে, তবে আমরা কিন্তু তা বলবো না, আমরা তো শুরু থেকেই বলছি লেয়ার বলবো দুইটা, নেফ্রনও বলবো দুই টাইপের। লেয়ার হচ্ছে সুপারফিশিয়াল কর্টেক্স বা আউটার কর্টেক্স বা সাবক্যাপসুলার কর্টেক্স, তার নেফ্রন হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। আর আরেকটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন, যেগুলো জাক্সটামেডুলারি কর্টেক্সে থাকে। নাও নেফ্রনের পার্ট গুলো কি কি, এটা অলরেডি আমি বলে ফেলেছি, ইউরিনিফেরাস টিউবুলের আন্ডারে। নেফ্রনের মাঝে একটা হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি, আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের প্রথমে রেনাল কর্পাসলে যাচ্ছে। রেনাল কর্পাসল দেখতে এরকম ফুটবলের মতো স্পেরিক্যাল স্ট্রাকচার, দে আর স্পেরিক্যাল স্ট্রাকচার and they are responsible for filtration. এরাই ফিল্ট্রেশনের মেইন অ্যাপারেটাস হচ্ছে
রেনাল কর্পাসল। দেখতে হচ্ছে স্পেরিক্যাল স্ট্রাকচার, 200 মাইক্রোমিটার যার ডায়ামিটার। এর দুটো পোল আছে, একটা পোল এবং এইটাই নেফ্রনের শুরু। একটা নেফ্রন স্টার্টিং পার্টই হচ্ছে রেনাল কর্পাসল, এবং এইটার দুটো পোল আছে। একটা পোল দিয়ে ব্লাড ভেসেল এন্টার করে, তার নাম হচ্ছে ভাস্কুলার পোল। তাহলে একটা হচ্ছে ভাস্কুলার পোল, আরেকটা পোল দিয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল শুরু হয়। তাহলে এই পোলটার নাম দিব টিবিউলার পোল। তাহলে দুটো পোল আছে, একটা হচ্ছে ভাস্কুলার পোল আর একটা হচ্ছে টিবিউলার পোল। এবং এই রেনাল কর্পাসল গুলো এক্সক্লুসিভলি থাকে ইন দা রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স এর বাইরে রেনাল কর্পাসল পাওয়া যাবে না। এবং এই রেনাল কর্টেক্স এর যে দুটো পার্ট ছিল, কর্টিক্যাল আর্চ এন্ড কর্টিক্যাল কলাম, দুটোর মাঝেই রেনাল কর্পাসল পাওয়া যাবে। রেনাল কর্পাসলের আমরা বললাম যে তার দুটো পোল আছে, একটা হচ্ছে ভাস্কুলার পোল, যে পোল দিয়ে ব্লাড ভেসেল ঢোকে। কি ব্লাড ভেসেল ঢোকে? একটা ঢুকবে হচ্ছে এফারেন্ট আর্টারিয়ল, একটা ঢুকবে হচ্ছে এফারেন্ট আর্টারিয়ল ঢুকবে, আর যে ব্লাড ভেসেলটা বের হয়ে যায় তার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ল। এইগুলো হচ্ছে ভাস্কুলার পোল। আরেকটা পোল হচ্ছে টিবিউলার পোল, যে পোল থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল শুরু হবে। সো দিস ইজ দ্য টিবিউলার পোল। দুটো পোল আছে। রেনাল কর্পাসলের আমরা দুটো পার্ট দেখব। একটা পার্ট হচ্ছে বাইরের দিকে থাকে, তার নাম বোমেন্স ক্যাপসুল। আরেকটা হচ্ছে ভিতরে দেখা যাচ্ছে, তার নাম গ্লোমেরুলাস। তাহলে এই রেনাল কর্পাসলের দুই পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা বোমেন্স ক্যাপসুল। প্রথমে যাচ্ছি গ্লোমেরুলাস এর মাঝে। গ্লোমেরুলাস হচ্ছে এক ধরনের ক্যাপিলারি। দিস ইজ দা ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। আমাদের বডিতে এইটাই হচ্ছে একমাত্র ক্যাপিলারি which is the example of fenestrated capillary without diaphragm। মানে আমাদের বডিতে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম আর কোনো ক্যাপিলারি নাই, এই একটাই আছে। এবং এই ক্যাপিলারিতে আমরা প্রায় 50 লোব খুঁজে পাবো। 50টা ক্যাপিলারি লোব থাকে। এই যে লোব, ক্যাপিলারি লোব, হিয়ার ইজ ওয়ান ক্যাপিলারি লোব, দিস ইজ অ্যানাদার ক্যাপিলারি লোব, দিস ইজ অ্যানাদার ক্যাপিলারি লোব, এরকম 50টা ক্যাপিলারি লোব থাকে। এবং এই ক্যাপিলারি লুপে ব্লাড যে নিয়ে আসে তার নাম এফারেন্ট আর্টারিয়ল, যে ব্লাড বের করে নিয়ে যায় তার নাম ইফারেন্ট আর্টারিয়ল। এই এফারেন্ট আর্টারিয়ল আর ইফারেন্ট আর্টারিয়ল মিলে তৈরি করে ভাস্কুলার পেডিকেল তৈরি করে। এফারেন্ট আর্টারিয়লের আমরা দেখছি ডায়ামিটারটা ওয়াইড, কিন্তু ইফারেন্ট আর্টারিয়লের ডায়ামিটার কিন্তু ন্যারো। এটার একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স কি? যত ব্লাড ভিতরে আসে তত ব্লাড বের হতে পারে না, ফলে এই গ্লোমেরুলাসের মাঝে হাই প্রেসার ডেভেলপ করে। এই হাই প্রেসারটা খুবই ইম্পর্টেন্ট ফর গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ঠিক আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশনের জন্য হাই প্রেসারটা লাগে। এই হাই প্রেসার ডেভেলপ করতে গিয়ে এফারেন্ট আর্টারিয়লটা ওয়াইড হয়ে গেছে আর ইফারেন্ট আর্টারিয়লটা ন্যারো হয়ে গেছে। আর এই যে ক্যাপিলারি গুলো, এই ক্যাপিলারি টিউব গুলো দেখা যাচ্ছে, সেকশন করলে এরকমই দেখা যায়। এই ক্যাপিলারি টিউব গুলোর ফাঁকা জায়গাতে আমরা এক ধরনের সেল দেখি। এই সেলের নাম মেসানজিয়াল সেল। স্পেশালি এর নাম হচ্ছে ইন্ট্রাগ্লোমেরুলার মেসানজিয়াল সেল। ঠিক আছে, এই সেল এক ধরনের ম্যাট্রিক্স সিক্রেট করে, তার নাম হচ্ছে মেসানজিয়াল ম্যাট্রিক্স। সো মেসানজিয়াল সেল এন্ড ইটস ম্যাট্রিক্স টুগেদার ফর্মস মেসানজিয়াম। ঠিক আছে, মেসানজিয়াল সেল এবং তার ম্যাট্রিক্স মিলে ফর্ম করে মেসানজিয়াম। এই মেসানজিয়াল সেলের খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? দে আর ফেগোসাইটিক সেল। এরা ফেগোসাইটিক প্রপার্টি আছে। দে হ্যাভ কন্ট্রাকটাইল প্রপার্টি, দে হ্যাভ কন্ট্রাকটিলিটি। দে ক্যান কন্ট্রাক্ট, কারণ এদের মাঝে একটি মায়োসিন ফিলামেন্ট আছে, যে কারণে সেলগুলো কন্ট্রাক্ট করতে পারে। যদি সেলটা কন্ট্রাক্ট করে তাহলে ক্যাপিলারির উপরে প্রেসার কমে যায়, সেল ছোট হয়ে যাবে, ক্যাপিলারির উপরে প্রেসার কমে যাবে, তখন ব্লাড ফ্লো বেড়ে যায় ক্যাপিলারিতে। আর যদি মেসেঞ্জিয়াল সেল রিল্যাক্স করে তাহলে ক্যাপিলারির উপরে প্রেসার পড়বে, ক্যাপিলারি গুলো ন্যারো হয়ে যাবে, ব্লাড ফ্লো কমে যাবে। সো মেসেঞ্জিয়াল সেলের ফেগোসাইটিক প্রপার্টি আছে, তাদের কন্ট্রাকটাইল প্রপার্টি আছে। নাও আমরা যাব বোমেন্স ক্যাপসুলে। হিয়ার ইজ দ্য বোমেন্স ক্যাপসুল।
বোমেন্স ক্যাপসুলের দুটো লেয়ার আছে, একটা হচ্ছে এটাকে ডাবল লেয়ার এপিথেলিয়াল ক্যাপসুল, 2 লেয়ারের এপিথেলিয়াল ক্যাপসুল। এই যে বাইরে যে লেয়ারটা আছে তার নাম হচ্ছে প্যারাইটাল লেয়ার, বাইরের লেয়ারটার নাম প্যারাইটাল লেয়ার অর বোমেন্স ক্যাপসুল প্রপার, বোমেন্স ক্যাপসুল প্রপার। এই লেয়ারের লাইনিং হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা জানতে হবে কিন্তু। বোমেন্স ক্যাপসুলের প্যারাইটাল লেয়ারের লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ওই যে নিউক্লিয়াস গুলো দেখা যাচ্ছে একদম ফ্ল্যাট সেল গুলো দেখা যায়, তার মানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ইনার লেয়ার যেটা, এই লেয়ারটা কে বলে ভিসেরাল লেয়ার, এই লেয়ার এই ক্যাপিলারি গুলোর গায়ে লেগে থাকে। এই লেয়ারের লাইনিং হচ্ছে পডোসাইট নামে এক ধরনের স্পেশালাইজড এপিথেলিয়াল সেল। তাহলে আমরা বুঝলাম যে বোমেন্স ক্যাপসুলের আউটার লেয়ারের লাইনিং হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ইনার লেয়ারের লাইনিং হচ্ছে, ইনার লেয়ারটা ক্যাপিলারির গায়ে লেগে থাকে, এর লাইনিং হচ্ছে পডোসাইট। পডোসাইট সেলের নিউক্লিয়াস গুলো দেখা যাচ্ছে, এই যে ব্ল্যাক, দিস আর দ্য নিউক্লিয়াস অফ দি পডোসাইট, পডোসাইটের নিউক্লিয়াস। এই দুই লেয়ারের মাঝখানে যে স্পেসটা দেখা যায়, এই স্পেসের নাম হচ্ছে বোমেন্স স্পেস বা ক্যাপসুলার স্পেস, দ্য স্পেস বিটুইন টু লেয়ার, যার নাম বোমেন্স স্পেস বা ক্যাপসুলার স্পেস। ফিল্টার হয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট এই জায়গাতে আসে, তারপরে এই প্রক্সিমাল টিউবুল দিয়ে ফিল্ট্রেট গুলো পাস করে যাবে। প্রথমে আমরা জানলাম যে লাইনিং এপিথেলিয়াম অলরেডি আমি বলে ফেলেছি, প্যারাইটাল লেয়ারের লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ভিসেরাল লেয়ারের লাইনিং হচ্ছে স্পেশালাইজড এপিথেলিয়াল সেল, নাম তার পডোসাইট। পডোসাইট সেলটা দেখতে অক্টোপাসের মতো, কিঞ্চিত ভয়ঙ্কর একটা সেল। এই সেলের আমরা দেখতে পাচ্ছি যে এই সেলটা একটা সেল বডি আছে, দিস ইজ দ্য সেল বডি, সেল বডির ভিতরে নিউক্লিয়াস পাওয়া যায়। সেল বডি থেকে এই যে প্রসেস বের হচ্ছে, এই প্রসেস গুলোকে বলে প্রাইমারি প্রসেস। আবার প্রাইমারি প্রসেস থেকে কতগুলো প্রসেস তৈরি হয়, তার নাম সেকেন্ডারি প্রসেস বা পেডিসেল, পেডিসেল। এখন একটা পেডিসেল আর একটা পেডিসেলের সাথে ইন্টারডিজিটেট করে থাকে, এবং এই গ্লোমেরুলাসের ক্যাপিলারি টিউবের বাইরে তারা একটা মেমব্রেন তৈরি করে রাখে, লেয়ার তৈরি করে রাখে। দিস ফর্মস দ্য আউটার লেয়ার অফ দ্য ফিল্ট্রেশন ব্যারিয়ার, ফিল্ট্রেশন ব্যারিয়ারের আউটার লেয়ার তৈরি করে এই যাকে বলা হয় সেকেন্ডারি প্রসেস গুলো, ঠিক আছে। এবং দুটো সেকেন্ডারি প্রসেসের মাঝখানে যে স্পেস দেখা যাচ্ছে তার নাম ফিল্ট্রেশন স্লিট, 25 ন্যানোমিটার তার ডায়ামিটার এই ফিল্ট্রেশন স্লিটে। তাহলে বলছি আমরা পডোসাইট ফিল্ট্রেশন ব্যারিয়ারের আউটার লেয়ার ফর্ম করে, তার সেল বডি আছে, তার প্রাইমারি প্রসেস আছে, সেকেন্ডারি প্রসেস আছে। মূলত ব্লাড ভেসেলের গায়ে লেগে থাকে সেকেন্ডারি প্রসেস, প্রাইমারি প্রসেস বা সেল বডি কোনোটাই ব্লাড ভেসেলের গায়ে টাচ করে থাকে না। এবং এই পডোসাইটের ও আমরা দেখব কন্ট্রাকটাইল প্রপার্টি আছে, পডোসাইটেরও ফেগোসাইটিক প্রপার্টি আছে, এটা মেসেঞ্জিয়াল সেলের মতোই। নাও আমরা ফিল্ট্রেশন ব্যারিয়ারটা নিয়ে একটু আলাপ করে যাব। ফিল্ট্রেশন ব্যারিয়ার মানে হচ্ছে এই যে ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড থাকে, সেই ব্লাড থেকে প্লাজমাটা ফিল্টার হয়ে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো ক্যাপসুলার স্পেসে আসবে। তাহলে ব্লাড এবং ক্যাপসুলার স্পেস, তার মাঝখানে যে যে লেয়ার আছে তার নামে ফিল্ট্রেশন ব্যারিয়ার। দ্য স্ট্রাকচারস ইন্টারভেনিং বিটুইন ব্লাড অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ড ক্যাপসুলার স্পেস ফর্মস ফিল্ট্রেশন ব্যারিয়ার। এই ব্যারিয়ারে কয়টা লেয়ার আছে? আমরা দেখব 3টা লেয়ার পাবো। সবার ভিতরে থাকে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল। সেকেন্ড লেয়ারে পাবো ফিউজড বেসমেন্ট মেমব্রেন, সেকেন্ড লেয়ারে থাকে ফিউজড বেসমেন্ট মেমব্রেন। আর থার্ড লেয়ারে পাবো পডোসাইট, ফুট প্লেট অফ দি পডোসাইট, মানে সেকেন্ডারি প্রসেস অফ দি পডোসাইট। এই হচ্ছে থার্ড লেয়ার। আমরা এখানে 3টা লেয়ার দেখতে পাচ্ছি, কিন্তু পিঙ্ক লেয়ারটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, ব্লু কালারটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর তার বাইরে পডোসাইটের ফুট প্লেট বা সেকেন্ডারি প্রসেস বা পেডিসেল যাকে বলে। তো এই যে বেসমেন্ট মেমব্রেন, এটা কার বেসমেন্ট মেমব্রেন? এটাকে বলে জিবিএম, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এটা কার বেসমেন্ট মেমব্রেন? এটা হচ্ছে এই যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, তারও বেসমেন্ট মেমব্রেন। আবার পডোসাইট, দেয়ার এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেল মানেই তার বেসমেন্ট মেমব্রেন থাকবে।
সুতরাং এইটা পডোসাইটেরও বেসমেন্ট মেমব্রেন, আবার এন্ডোথেলিয়ামেরও বেসমেন্ট মেমব্রেন। এখন এই যে পোর গুলো আছে, এন্ডোথেলিয়ামের পোর সাইজ হচ্ছে 70 to 90 ন্যানোমিটার। এই পোর দিয়ে আমরা দেখি প্রায় 160 অ্যাংস্ট্রম সাইজের পার্টিকেল গুলো পাস করে যায়। এর বড় হলে পাস করতে পারে না, কিন্তু 160 সাইজের পার্টিকেল এই লেয়ার ক্রস করে সেকেন্ড লেয়ারে চলে যায়। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এটাই নাকি মেইন ব্যারিয়ার ফাংশন করে। এর এইটা হচ্ছে হাইলি নেগেটিভলি চার্জড এবং এর মধ্য দিয়ে 110 অ্যাংস্ট্রম পর্যন্ত পার্টিকেল যেতে পারে, এর বড় হলে যেতে পারে না। 110 অ্যাংস্ট্রম সাইজের পার্টিকেল বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে ফেলে। এইবার ফিল্ট্রেশন স্লিট, এই ফিল্ট্রেশন স্লিট দিয়ে 7 ন্যানোমিটার পর্যন্ত পার্টিকেল যেতে পারে, তার বড় হলে যেতে পারে না। ঠিক আছে, এখন আমাদের ব্লাডের মাঝে যে প্লাজমা প্রোটিন গুলো থাকে তার মাঝে অ্যালবুমিনের সাইজ 6.9 অ্যাংস্ট্রম, তার মানে অ্যালবুমিন পাস করার মতো এবিলিটি আছে। অ্যালবুমিন 3 লেয়ারকেই ক্রস করতে পারে। ঠিক আছে, ফিল্ট্রেশন স্লিট তো 7 পর্যন্ত সে আটকায়, 7 এর নিচে হলে তো সে আটকাতে পারবে না। তাহলে এই ফিল্ট্রেশন স্লিট দিয়ে কি অ্যালবুমিন পাস করে যাবে? তাও যেতে পারবে না। তার কারণ অ্যালবুমিন হচ্ছে নেগেটিভলি চার্জড প্লাজমা প্রোটিন, আর বেসমেন্ট মেমব্রেনেরও নেগেটিভ চার্জ আছে, এখানে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হয়। ঠিক আছে, বিকর্ষণ হয়, এই জন্য অ্যালবুমিনের সাইজ অ্যাপ্রোপ্রিয়েট হলেও সে পাস করতে পারে না। So this is all about the filtration barrier. Now আমরা আসলাম ভাস্কুলার ডাইনামিক্সে। কিডনিতে পার মিনিটে ব্লাড এন্টার করে 1200 ml পার মিনিট রেনাল ব্লাড ফ্লো, কার্ডিয়াক আউটপুটে 20% তাকে বলে রেনাল ফ্র্যাকশন, এবং কিডনিতে এই 1200 ml এর মাঝে 650 হচ্ছে তার প্লাজমা, যাকে বলে রেনাল প্লাজমা ফ্লো, 650 ml পার মিনিট। রেনাল প্লাজমা ফ্লো এই যা হয় মিনিটে, তার থেকে জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পার মিনিটে হচ্ছে 125 ml। তাহলে 650 থেকে 125 ml ফিল্ট্রেট তৈরি হয়, তাহলে 100 এর মাঝে কতটুকু হবে তাকে বলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন, সেটা 19%। আর এই ফিল্টার হওয়ার জন্য নেট ফিল্ট্রেশন প্রেসার হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি। এই 10 মিলিমিটার হিসাবটা আসে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার 60, কলয়েডাল অসমোটিক প্রেসার 32, এটা নেগেটিভলি কাজ করে। বোমেন্স ক্যাপসুলার প্রেসার হচ্ছে 18। এই প্লাস মাইনাস করে 10 মিলিমিটার অফ মার্কারি প্রেসারের কারণেই নেট ফিল্ট্রেশন হয়। আর এই 10 মিলিমিটারের কারণে জিএফআর হচ্ছে 125 ml পার মিনিট, তাহলে 1 মিলিমিটার প্রেসার ডিফারেন্সে জিএফআর হচ্ছে 12.5 ml পার মিনিট, এটাকে বলে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। এইবার চলে আসলাম নেফ্রনের আরেকটা পার্ট, তার নাম রেনাল কর্পাসল গেল। এবার আসলাম রেনাল টিবিউলস এর মধ্যে। রেনাল টিবিউল হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ সিক্রেশনের জায়গা। রেনাল টিবিউলের পার্ট পিসিটি, লুপ অফ হেনলি এন্ড ডিসিটি। লুপ অফ হেনলির মাঝে প্রথমে একটা পার্ট নিচের দিকে নেমে যায়, তার নাম হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, আর যে পার্টটা উপরে উঠবে তার নাম অ্যাসেন্ডিং লিম্ব। এই ডিসেন্ডিং লিম্বের প্রথম অংশটুকু থিক, তাইলে আমরা থিক পার্ট বলবো। তারপরের অংশটুকু থিন, তার নাম দিব থিন পার্ট। তারপরে শুরু হবে অ্যাসেন্ডিং লিম্ব। অ্যাসেন্ডিং লিম্বের প্রথম অংশের নাম হচ্ছে থিন পার্ট, তারপরে থিক পার্ট। ঠিক আছে, অ্যাসেন্ডিং এর প্রথমে থিন, তারপরে থিক পার্ট। এই দিয়ে হচ্ছে লুপ অফ হেনলি। একদম ফাইনাল পার্টটার নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ঠিক আছে, এই হচ্ছে রেনাল টিবিউলস এর ভেরিয়াস পার্ট। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আমরা দেখব। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের ডায়ামিটার 60 মাইক্রোমিটার, তার লেংথ 15 মিলিমিটার। মনে রাখতে হবে এর লেংথ হচ্ছে 15 মিলিমিটার, পিসিটি লেংথ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের। এর লাইনিং এপিথেলিয়াম সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম উইথ নিউমারাস মাইক্রোভিলাই, যে মাইক্রোভিলাই গুলো ব্রাশ বর্ডার তৈরি করে। এই যে আমরা এখানে পিসিটির সেলে অনেক মাইক্রোভিলাই দেখতে পাচ্ছি যেগুলো ব্রাশ বর্ডার তৈরি করে। আর বেজাল এসপেক্টে আমরা ইনফোল্ডিং দেখব, বেজাল ইনফোল্ডিং। এই ইনফোল্ডিং এর মাঝে মাইটোকন্ড্রিয়া বসে থাকে, এই যে অনেক মাইটোকন্ড্রিয়া এই বেজাল ইনফোল্ডিং এ বসে আছে। সবকিছু দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে এই রেনাল প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের সেলগুলো আয়ন এক্সচেঞ্জ করবে।
আয়ন রিঅ্যাবজর্পশনের সাথে জড়িত, এবং আয়নগুলোকে প্রথমে রিঅ্যাবজর্ব করবে, করে ব্লাডে সেন্ড করে দিবে, ঠিক আছে, ব্লাডে পাঠিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে এই আয়নগুলোকে সে আটকে রাখার জন্য টাইট জাংশন থাকে, পাশাপাশি দুটো সেলের মাঝে টাইট জাংশন পাওয়া যায়। এই হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। 75 to 80% প্যাসিভ ওয়াটার এখানেই রিঅ্যাবজর্ব হয়, এবং এই ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে বলা হয় অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন, কারণ এই জায়গাতে মেইনলি সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়, আর সোডিয়ামের গার্লফ্রেন্ড হচ্ছে ওয়াটার, ঠিক আছে, গার্লফ্রেন্ড না, সোডিয়ামের গার্লফ্রেন্ড হচ্ছে ক্লোরাইড। সোডিয়াম যখন অ্যাবজর্ব হবে সাথে তার গার্লফ্রেন্ডকে হাত ধরে নিয়ে যায়, তা হচ্ছে ক্লোরাইড। আর সোডিয়াম ক্লোরাইড যখন পালিয়ে যায় পিছে পিছে, তাদের বাপ হচ্ছে ওয়াটার, বাপ তাদেরকে তাড়া করতে করতে যায়, সো ওয়াটারে চলে যায়। তার মানে এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হয় প্যাসিভলি, এটাকে বলে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। 75 to 80% ওয়াটার রিঅ্যাবজর্পশন এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলেই হয়। লুপ অফ হেনলি, লুপের একটা ল্যাটিন টার্ম আছে, তাকে বলে অ্যানসা, তাইলে এটা হচ্ছে লুপ অফ হেনলির আরেক নাম অ্যানসা নেফ্রনি, অ্যানসা নেফ্রনি বলা হয়। এই লুপ অফ হেনলিতে 5% ফ্লুইড reabsorb হয় by the loop of Henle. About 5% of the fluid of the filtrate is reabsorbed by loop of Henle. একটু আগে আমরা দেখেছিলাম প্রক্সিমালে প্রায় 75 to 80% ফ্লুইড রিঅ্যাবজর্পশন হয়, লুপ অফ হেনলিতে হয় হচ্ছে 5%। লুপ অফ হেনলির একটা ডিসেন্ডিং লিম্ব আছে, সেই ডিসেন্ডিং লিম্বের একটা থিক পার্ট আছে, থিক পার্টটা 30 মাইক্রোমিটার তার ডায়ামিটার, আর একটা থিন পার্ট আছে তার 15 মাইক্রোমিটার তার ডায়ামিটার, আরেকটা আছে অ্যাসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্বেও থিক পার্ট থিন পার্ট আছে ওই 30-50 একই রকম তার ডায়ামিটার। এই যে লুপ অফ হেনলি তার ছাড়া এই লুপ অফ হেনলি লাইনিং এপিথেলিয়াম কি, থিন পার্টের লাইনিং হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, থিন পার্টের লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর থিক পার্টের লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, থিক পার্টের লাইনিং হচ্ছে সিম্পল। তো লুপ অফ হেনলির আমরা লাইনিং জানলাম, থিন সেগমেন্টের লাইনিং হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর থিক সেগমেন্টের লাইনিং সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল হচ্ছে এই যে এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে ডিস্টালের, এটা এই এপিথেলিয়াম মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, সে হচ্ছে 30 to 40 মাইক্রোমিটার তার ডায়ামিটার, এবং তার লেংথ হচ্ছে 5 মিলিমিটার। এই লেংথটা একটু খেয়াল রাখার জন্য আমার অনুরোধ থাকলো, প্রক্সিমালের লেংথ ছিল 15 মিলিমিটার, ডিস্টালের লেংথ হচ্ছে 5 মিলিমিটার। তার মানে ডিস্টাল হচ্ছে ছোট্ট, সে ছোট একটা টিউব কনভলিউটেড। তাহলে আমরা যদি কখনো কর্টেক্সে সেকশন করি, হিস্টোলজিক্যাল সেকশন, তাহলে প্রক্সিমাল টিউব যেহেতু লম্বা টিউবিউল 15 মিলিমিটার, তার সেকশন বেশি হবে, ডিস্টালের সেকশন কম হবে। সুতরাং কিডনির কর্টেক্সের কোন ছবিতে যত টিউব দেখবো তার ম্যাক্সিমামই হবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেকশন, আর কিছু পাওয়া যাবে ডিস্টালের সেকশন। এই প্রক্সিমাল আর ডিস্টাল দুটোর লাইনিং এ হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। ডিফারেন্স হচ্ছে, এবং দুটোরই বেসাল ইনফোল্ডিং আছে, ডিফারেন্স হচ্ছে প্রক্সিমালে মাইক্রোভিলাই অনেক বেশি, ব্রাশ বর্ডার ফর্ম করে, কিন্তু ডিস্টালের মাঝে ভেরি ফিউ মাইক্রোভিলাই থাকে। এটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম উইথ ফিউ মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই কম থাকে, কোনো ব্রাশ বর্ডার ফর্ম করে না। এবং এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোনের ইনফ্লুয়েন্সে ওয়াটার অ্যাক্টিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। প্রক্সিমালে কি হয়েছিল, অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন, আর এখানে হয় এডিএইচ এর ফ্যাসিলিটি নিয়ে, এই জন্য এটাকে বলে ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন, ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল দিয়ে 15% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আমরা প্রক্সিমালে পেয়েছিলাম 75 to 80% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমালে, এটা আমরা বলে আসছিলাম। 75 to 80 হচ্ছে প্রক্সিমালে, লুপ অফ হেনলিতে 5%, আর ডিস্টালে হয় হচ্ছে আমাদের 15% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল। প্রক্সিমাল এবং ডিস্টাল টিউবুলের আমরা যদি স্লাইডের মাঝে কিভাবে আইডেন্টিফাই করবো, একটা স্লাইডে কোনটা প্রক্সিমাল কোনটা ডিস্টাল,
ডিস্টালটা লেস কনভলিউটেড অ্যান্ড শর্টার দেন প্রক্সিমাল। এই জন্য আমরা দেখবো ডিস্টালের টিউবগুলো কম থাকবে, প্রক্সিমালের টিউবগুলো বেশি থাকবে। ডিস্টালের লুমেনটা বড় হবে কারণ এর ডিস্টালের টিউবুলের লাইনিং এপিথেলিয়ামে কোনো ব্রাশ বর্ডার থাকে না। ব্রাশ বর্ডার না থাকায় সেলগুলো হচ্ছে লুমেনটা বড় হবে, ক্লিয়ারলি ডিফাইন্ড হবে ডিস্টালের লুমেন। কিন্তু প্রক্সিমালের লুমেন কিন্তু ক্লিয়ারলি ডিফাইন্ড পাওয়া যায় না, ব্রাশ বর্ডার থাকে বলে। এই যে ডিস্টালে কোনো এপিক্যাল ব্রাশ বর্ডার থাকে না, প্রক্সিমালে এপিক্যাল ব্রাশ বর্ডার থাকে। এই জন্য প্রক্সিমালে আর ডিস্টালের লুমেন সেলগুলো হয় লেস ইওসিনোফিলিক, কিন্তু এই জন্য পেল কালার হবে। আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেলগুলো মোর ইওসিনোফিলিক এবং রেডিশ কালারের হয়। ডিস্টালের সেলগুলো ছোট থাকে সাইজে, লেস সাইটোপ্লাজম। প্রক্সিমালের সেলগুলো বড় বড় কিউবয়েডাল, লার্জ কিউবয়েডাল এবং সাইটোপ্লাজম বেশি থাকে। যে কারণে আমরা একটা সেকশন করলে প্রক্সিমালের খুব বেশি সেল দেখবো না, প্রক্সিমাল টিউবুলে সেল কম থাকে, একটা সেকশনে সেল কম থাকবে, কিন্তু ডিস্টালের সেকশনে মোর সেল পাওয়া যাবে। আমরা একটা ডায়াগ্রাম দেখলে এটা বুঝতে পারতাম, যার ডায়াগ্রামটা পরে দেখবো। এবার কালেক্টিং টিউবিউল এন্ড কালেক্টিং টিউবিউলে চলে যাচ্ছি। এই যে স্মল পার্ট, তার নামই কালেক্টিং টিউবিউল। ডিস্টাল শেষ হবে, কালেক্টিং টিউবিউল করে কি ডিস্টালকে কালেক্টিং ডাক্টের সাথে কানেক্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কানেক্টিং সেগমেন্ট দ্যাট কানেক্ট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল টু কালেক্টিং ডাক্ট। এই কালেক্টিং টিউবিউলের লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। নাও কালেক্টিং ডাক্ট, এই হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টটা শুরু হয় কর্টেক্সে, তার নাম কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট। Then it enter into medulla as medullary collecting duct and opens at the renal papilla. That's why they are called papillary duct of Bellini. এর লাইনিং হচ্ছে কর্টিক্যাল কালেক্টিং ডাক্টের লাইনিং সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, কিন্তু মেডুলারি কালেক্টিং ডাক্টের লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। মেডুলারিটার লাইনিং সিম্পল কলামনার এপিথেলিয়াম। কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্ট মিলে তৈরি হয় কালেক্টিং সিস্টেম অফ দি কিডনি। দে আর called collecting system of kidney. কে কালেক্টিং টিউবিউল আর কালেক্টিং ডাক্ট কে। এবং এই কালেক্টিং ডাক্টের ওয়াল দিয়ে ইউরিয়া রিঅ্যাবজর্ব হয়ে এই ফাঁকা জায়গাতে চলে যায়, যার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াম। এবং এই ইউরিয়াতে আলটিমেটলি হাইপার অসমোলারিটি তৈরি করে, এবং এই হাইপার অসমোলারিটি খুব ইম্পর্টেন্ট ফর কনসেন্ট্রেশন অফ দি ইউরিন, ইউরিন কনসেন্ট্রেশনের জন্য। আর ইউরিন কনসেন্ট্রেটেড হয়, ওয়াটার রিঅ্যাবজর্ব হয়ে, এটা আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি এডিএইচ। তাছাড়া এই ডিস্টাল এই কালেক্টিং ডাক্ট দিয়েও হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়। renal interstitium. What is renal interstitium? The space between uriniferous tubule and blood and lymph vessel is called renal interstitium. তাহলে কিডনির মাঝে আমরা জানি ইউরিনিফেরাস টিউবিউল থাকে, আর থাকে ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল। এইগুলো যে জায়গায় থাকে, যে স্পেসে থাকে, তার নামই রেনাল ইন্টারস্টিশিয়াম। কর্টেক্সের মাঝে খুব কম পরিমাণে ইন্টারস্টিশিয়াম থাকে, অনলি 7%, কিন্তু মেডুলাতে 20% থাকে, যার নাম মেডুলারি ইন্টারস্টিশিয়াম। The osmolarity of the medullary interstitium, especially near the tip of the pyramid, apex of the pyramid, এটা হচ্ছে 1200 মিলিওস্মোল পার লিটার, যেটা ব্লাডের 4 গুণ। ব্লাডের অসমোলারিটি হচ্ছে 300 মিলিওস্মোল পার লিটার। এই হাইপার অসমোলারিটিটা কিভাবে তৈরি হয়? বাই ইফ্লাক্স অফ ইউরিয়া, ইউরিয়া ইফ্লাক্স হয় ফ্রম দ্য মেডুলারি কালেক্টিং ডাক্ট। মেডুলারি কালেক্টিং ডাক্ট দিয়ে ইউরিয়া ইফ্লাক্স হয়ে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে যায় এবং আলটিমেটলি হাইপার অসমোলারিটি ডেভেলপ করে, যে হাইপার অসমোলারিটি খুব এসেনশিয়াল ফর কনসেন্ট্রেশন অফ দি ইউরিন, ইউরিন কনসেন্ট্রেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই পর্যন্তই হচ্ছে আমার স্ট্রাকচার অফ দি কিডনি নিয়ে আলোচনা। আশা রাখি আমার এই ভিডিও সবার কাজে লাগবে, অনেক অনেক ভালো লাগবে এবং কাজেও লাগবে। আমি যত সম্ভব ইজি করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি, অনেক ইনফরমেশন দিয়েছি, অনেকগুলো মনে রাখার ক্লু দিয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ ফর ওয়াচিং my video, and please subscribe my channel, please subscribe my channel by clicking this bell icon, and please share the content with your friends, give like and give comment to the comment section of the YouTube channel.
and thank you, take care and goodbye.